আজকে যেটা করাবো সেটা হচ্ছে যত সারফেস আছে আমাদের, ঠিক আছে, 3D তে যেরকম সারফেস আছে, যেমন আমরা সারফেস যেরকম পড়েছি, আমাদের সিলেবাসে হচ্ছে স্ফিয়ার পড়েছি, কোন পড়েছি, সিলিন্ডার পড়েছি। তো এই কোন বা সিলিন্ডার বা আরো অনেক সারফেস আছে। তো এই ধরনের সারফেস গুলোর আমরা আজকে ট্যানজেন্ট আর নরমাল শিখবো, ঠিক আছে। আমরা আজকে আজকে আমরা ট্যানজেন্ট আর নরমাল এটা শিখবো, ঠিক আছে। তো ট্যানজেন্ট আর নরমাল হচ্ছে আমরা 2ডির ক্ষেত্রে করেছিলাম। তো 2ডির ক্ষেত্রে যদি কোন ট্যানজেন্ট নরমাল করে থাকো তো দেখবে 2 ডাইমেনশন জিওমেট্রির ক্ষেত্রে কোন একটা কার্ভ দেওয়া আছে, ধরো সার্কেল, তাহলে একটা সার্কেল দেওয়া আছে, তাই তো। তো আমরা তার ক্ষেত্রে ট্যানজেন্ট কি বলেছিলাম? ট্যানজেন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা জাস্ট কার্ভটাকে কি করবে, একটা পয়েন্টে টাচ করে চলে যায়। কার্ভটাকে ধরো একটা পয়েন্টে, আমি একটু সার্কেলটাকে বাড়িয়ে দিলাম, ধরো এরকম একটা পয়েন্টে টাচ করে চলে যাবে, এটা হচ্ছে ট্যানজেন্ট। আর নরমাল কি বলা হয়? নরমাল হচ্ছে, আচ্ছা তাহলে ট্যানজেন্টের ডেফিনেশন তো অবশ্যই এরকম, কিন্তু ট্যানজেন্টটা বেসিক্যালি বের করতে কি করে হয়? ট্যানজেন্ট হচ্ছে যদি একটা কার্ভকে একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে কিন্তু কোনোদিন ট্যানজেন্ট পাওয়া যাবে না। তাহলে এই দুটো পয়েন্ট আস্তে 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 কি হতে হবে? বলছে একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, কিন্তু এই দুটো পয়েন্ট যদি সেম হয়ে যায়, তার মানে তখন দুটো পয়েন্ট যদি এক জায়গায় মিলিত হয়ে যায়, আস্তে 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 যদি স্ট্রেট লাইনটাকে আমি সরাই, তাহলে দুটো পয়েন্ট বলছে এক জায়গায় মিলিত হয়ে যাওয়া মানে দুটো পয়েন্ট এখানে চলে আসা, তখন এখানে বলছে একটা ট্যানজেন্ট হবে। তার মানে যে পয়েন্টস অফ ইন্টারসেকশন গুলো পাবো তাদের রুট গুলোকে ইকুয়াল করে দিই আমরা, সেই ক্ষেত্রে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারি। তো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে, একটা সার্কেলের ক্ষেত্রে একটা ট্যানজেন্ট, বা একটা ইলিপসের ক্ষেত্রে, একটা হাইপারবোলার ক্ষেত্রে এগুলো আমরা করেছি, তার ইকুয়েশন গুলো কি সেগুলো আমরা করেছি। আর ট্যানজেন্টের সঙ্গে যেটা 90 ডিগ্রি করে থাকবে সেটা হচ্ছে তার নরমাল। ট্যানজেন্টের সঙ্গে যেটা 90 ডিগ্রি করে থাকবে সেটা হচ্ছে তার নরমাল। তাহলে ট্যানজেন্ট আর নরমাল এটা আমরা 2ডির ক্ষেত্রে পড়েছি। 3ডির ক্ষেত্রে আমরা ট্যানজেন্ট আর নরমাল পড়বো। তো 3ডির ক্ষেত্রে আমি একটু বিষয়টা আলোচনা করে দিই। 3ডির ক্ষেত্রে কি হবে? টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্টের ইকুয়েশন বের করবো। আচ্ছা কোনো একটা পয়েন্ট দিয়ে দিবে, তাহলে পয়েন্টটা হচ্ছে 3ডির ক্ষেত্রে, 2ডির ক্ষেত্রে যেরকম x1 y1, 3ডির ক্ষেত্রে তাহলে x1 y1 z1, এরকম একটা পয়েন্টে আমরা একটা সারফেসের ট্যানজেন্ট বের করবো। সারফেসটা যে কোনো সারফেস হতে পারে। আমরা কিন্তু এই যে চ্যাপ্টারটা শুরু করেছি সেই চ্যাপ্টারটা কিন্তু সব সারফেস আছে, তার মধ্যে স্ফিয়ার পড়েছি আমরা 1 নম্বর, 2 নম্বর আমরা সিলিন্ডার পড়েছি, 3 নম্বর আমরা কোন পড়েছি। এই তিনটে সারফেস আমরা পড়েছি। তাছাড়া কি সারফেস নেই? হ্যাঁ অবশ্যই, তাছাড়া অনেক ধরনের সারফেস আছে যেগুলো আমরা আবার পড়বো। তো আপাতত যেটা পড়েছি সেই ক্ষেত্রে দেখবে একটা সারফেসের জেনারেল ইকুয়েশন হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d। এটা হচ্ছে একটা সারফেসের জেনারেল ইকুয়েশন। তাহলে ধরো এরকম একটা সারফেস নিলাম আমি, ধরো সারফেসটাকে তোমাদের সুবিধার্থে আঁকলাম। আচ্ছা এটা কিন্তু সার্কেল না, ধরে নাও এটা স্ফিয়ার, 3D তে এঁকেছি, এটা একটা স্ফিয়ার এঁকেছি। তো একটা স্ফিয়ারের ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করো ট্যানজেন্ট কি হবে। একটা সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্ট কি হয়? একটা সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্ট হয় যে জাস্ট একটা পয়েন্টে টাচ করে ট্যানজেন্টটা বেরিয়ে যাবে, একটা স্ট্রেট লাইন। তো একটা স্ফিয়ারের ক্ষেত্রে জানো অনেক সময় ট্যানজেন্ট লাইন না হয়ে প্লেনও হয়। প্লেন হিসাবে কনসিডার করো একটা প্লেন, ধরো একটা কাচের স্লাইড আমি একটা ফুটবলের উপর বা একটা গোলকের উপর রাখলাম, ব্যাপারটা বোঝো। একটা কাচের স্লাইড রাখলাম, এই স্লাইডটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি রাখি তাহলে বলছে এই যে প্লেন, একটা কাচের স্লাইড মানে একটা প্লেন, তাহলে সেই প্লেনটা বলছে গোলকটাকে একটা পয়েন্টে টাচ করবে, এরকম একটা পয়েন্টে ধরো টাচ করছে, ধরো এরকম একটা পয়েন্টে টাচ করবে, এই যে ধরো এরকম একটা পয়েন্টে টাচ করবে। তাহলে 3ডির ক্ষেত্রে ট্যানজেন্ট লাইনের থেকে ট্যানজেন্ট প্লেন, মানে গোটা প্লেনটাই একটা ট্যানজেন্ট। 2ডির ক্ষেত্রে কি হয়? ট্যানজেন্ট একটা লাইন আকারে হয়। 3ডির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাইনও আমরা নিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন যা আলোচনা করব সেটা হচ্ছে 3ডিতে কোনো একটা সারফেসের ট্যানজেন্ট যখনই বলবো তখন সেই ট্যানজেন্টটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে না, সেই ট্যানজেন্ট একটা প্লেন হয়ে যাবে। একটা কাচের স্লাইড যদি আমি একটা বলের উপর রাখি, কেউ লক্ষ্য করবে একটা কাচের স্লাইড যদি আমি একটা বলের উপর রাখি তাহলে দেখবে কাচের স্লাইডটা কিন্তু বলের উপর একটা পয়েন্টে টাচ করে থাকবে। ওটা কিন্তু কাচের স্লাইডটা কিন্তু একটা লাইন না, কাচের স্লাইডটা হচ্ছে একটা প্লেন। প্লেন কি করবে? বলের উপর জাস্ট একটা পয়েন্টে টাচ করে থাকবে। তাহলে এখানেও দেখো লক্ষ্য করো এই যে আমি যে কাচের স্লাইডটা রেখেছি সেই কাচের স্লাইডটা কি হচ্ছে
একটা বলের উপর, বল মানে স্ফিয়ার, কিন্তু এটা গোলক, ঠিক আছে? এটা স্যার ছবিটা দেখতে পাচ্ছি না কেন? এই ছবিটা দেখতে পাচ্ছ না? পাচ্ছি স্যার, পাচ্ছি। ঠিক আছে, কি হচ্ছে বলো, কি সমস্যা হচ্ছে? মানে কি? অসুবিধা নেই স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ এই ঠিক আছে। এই স্ফিয়ারটা, এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার উপর একটা কাঁচের স্লাইড রাখলাম, তাহলে দেখো কাঁচের স্লাইডটা এই পয়েন্টে টাচ করবে। 3D তে ভাবো ব্যাপারটা, স্লাইডটা কিন্তু উপর দিয়ে আছে, গোলকের উপর দিয়ে, জাস্ট এই পয়েন্টে কাট করছি না, টাচ করছি। অনেকে করেছি না বায়োলজির প্র্যাকটিক্যাল, কাঁচের স্লাইডে আমরা ব্লাড টেস্ট করতাম, তো কাঁচের স্লাইড মানে কি, এটা প্লেন, সেই প্লেনটাকে দেখবে একটা বলের উপর রেখে দাও, তো বলের উপর যখন রেখে দিব গোটা বলটাকে টাচ করবে সব পয়েন্টে না, বলটা তো মানে গোলক, ব্যাপারটা বুঝতে পেরেছো? একটা গ্লোবের উপর যদি রেখে দিই, আমরা কাঁচের স্লাইডকে, ওটা কিন্তু প্লেন কাঁচের স্লাইডটা, সেটাকে যদি গ্লোবের উপর রেখে দিই, তাহলে দেখবে গ্লোবের উপর একটা পয়েন্টে টাচ করবে, প্লেনটা কিন্তু একটা পয়েন্টে টাচ করবে। অনেকটা ট্যানজেন্ট যেরকম লাইন হিসেবে কাজ করে, সেরকম বলছে ট্যানজেন্টটা প্লেন হিসেবেও কাজ করে। তাহলে আমরা 3D এর ক্ষেত্রে যখন ট্যানজেন্ট বের করব, তখন সেই ট্যানজেন্ট গুলো এক একটা করে প্লেন হয়ে যাবে। তো ট্যানজেন্ট কি করে বের করতে হয় সেই জায়গায় আর যাচ্ছি না আমি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা 2D এর ক্ষেত্রে পড়েছি কি করে ট্যানজেন্ট বের করতে হয়। ট্যানজেন্ট মানে হচ্ছে এই যে একটা কার্ভ, সেই কার্ভ থেকে আমরা আস্তে আস্তে কি করবো, একটা প্লেন তৈরি করব, সেই প্লেনের হচ্ছে দুটো জায়গায় ইন্টারসেক্ট করবে, সেই দুটো ইন্টারসেকশন পয়েন্টটাকে আমরা সবসময় রুট গুলোকে ইকুয়াল করে দেবো, সেখান থেকে আমরা ইজিলি কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করতে পারি। তো ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করা মানে কি, যখন আমরা 2D করেছিলাম তখন দেখবে যে যখন ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করেছিলাম, তখন দেখবে যে সমস্ত ক্ষেত্রে কার্ভের ইকুয়েশনে এক্স স্কোয়ার ছিল, সেই জায়গাতে আমরা এক্স স্কোয়ারের বদলে কত লিখতাম, x(x1). হ্যাঁ, যদি আমি x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট বের করি, y স্কোয়ারের জায়গায় আমরা তখন লিখতাম y(y1). খুব সিম্পল, এগুলো কিন্তু সব ফর্মুলা ছিল, কি করে এসেছিল সেটা আমি যখন 2D তোমাদের করিয়েছিলাম তখন কিন্তু এগুলো সব শিখিয়ে দিয়েছি। তো যাই হোক, তো সেই একই জায়গাতে মানে সেই একই ভাবে আমরা যদি এবার 3D এর ক্ষেত্রে জেড স্কোয়ার নিই, তাহলে জেড স্কোয়ারের জায়গায় বসবে z1, বুঝাতে পারলাম? আচ্ছা, 2x এর জায়গায় কত বসতো, x plus x1 আশা করি সবারই তাহলে ফর্মুলা মুখস্থ আছে, কারেক্ট? তাহলে এখানে 2x এর জায়গায় x plus x1, সিমিলারলি 2y এর জায়গায় এটা বলতে পারবে y plus y1, যাই হোক আর লিখছি না আমি। তারপরে 2z এর জায়গায় z plus z1 আর লিখছি না। তারপরে আরেকটা ছিল 2xy, তার জায়গায় xy1 plus yx1। বাস, একবারে সিম্পল জিনিস, xy1 plus yx1। আচ্ছা, এখানে শুধু তখন 2xy ছিল, কিন্তু এবার কিন্তু না, এখানে বলছে 2xy এর সাথে সাথে 2xz ও থাকবে, কারণ জেডটাও ইনক্লুড হচ্ছে, আবার এরকমও থাকবে 2yz। তাহলে যা যেরকম হবে সেই অনুসারে আমরা তার ফর্মগুলো বসিয়ে নিতে পারি। তো এরকম ভাবে বলছে, যদি এরকম একটা কার্ভ দেওয়া আছে, এই যে কার্ভটা ax² plus by² plus cz² plus ডট ডট, ঠিক আছে? এই কার্ভটার ক্ষেত্রে যদি আমি বলি যে x1 y1 z1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করব, তাহলে কি হবে, কে বলতে পারে? আমি এখানে লিখবো, হ্যাঁ বলো। ax1 plus by1 y1 আচ্ছা, আমি তোমাদেরকে একটু সিম্পলিফাই করতে বলছি, তাহলে সবাই পারবে। কি পারবো আমি বলে দিচ্ছি, ax² এর জায়গায় axx1, by² এর জায়গায় byy1, cz² এর জায়গায় czz1, 2fyz এর জায়গায় 2f, টা কমন চলে যাবে, 2yz এর জায়গায় হচ্ছে yz1 plus zy1। এরকম ভাবে আমরা ভাঙতে পারবো। ভাঙার পর আমি একবারে ডিরেক্ট তোমাদের বলছি, তাহলে x এর কোফিশিয়েন্ট কত হবে, কে বলতে পারে? x এর x কোথায় কোথায় x থাকবে তাহলে বলো? একটা হচ্ছে axx1, প্রথমটাতে x থাকবে, এই যে টিক দিলাম, প্রথমটাতে x থাকবে, তাহলে axx1, x কমন নিলাম, আর কোথায় x থাকবে? আর এই জায়গাতে একটা x থাকবে, বলো কত হবে? gz1 হ্যাঁ, gz1 হবে, gz1 into x হবে, কারেক্ট, gz1 into x, এখানে একটা x থাকবে, 2 না hy1 তাহলে ax1, তোমরা বললে hy1, এখানে একটা x থাকবে, কারেক্ট। আচ্ছা, আর x কোথায় থাকবে? 2gzx, এখানে হবে কত হবে তাহলে? এখানে gz1, এখানে x থাকবে। আচ্ছা, আর কোথায় x থাকবে বলো? 2ux এর ওখানে একটা হবে একটা x u plus হবে স্যার, x1 ux plus x1 x এর কোএফিসিয়েন্ট ux শুধু u হ্যাঁ, হবে। x এর কোএফিসিয়েন্ট একটা u হবে, প্লাস 1 হবে, মানে dz1 plus 1 u থাকবে
এটা ইউ হবে, ইউ এক্স ওয়ান হবে স্যার ইউ হবে। তাহলে 2u হবে না শুধু ইউ হবে? ইউ, শুধু ইউ শুধু ইউ হবে। শুধু ইউ হবে। শুধু ইউ হবে, কারেক্ট, কারণ 2ux1 আছে, তাহলে ইউ কমন নাও 2x এর জায়গায় x প্লাস x1 হয়ে গেল x এর কোএফিশিয়েন্ট। আচ্ছা সিমিলারলি এরকম ভাবে y এর কোএফিশিয়েন্ট পাবো, সিমিলারলি এরকম ভাবে z এর কোএফিশিয়েন্ট পাবো, সিমিলারলি এরকম ভাবে কনস্ট্যান্ট পাবো। তাহলে বলো এটা কার ইকুয়েশন? কার ইকুয়েশন মানে যদি এটাকে আমি সিম্পলিফাই করি, যদি আমি এই গোটাটাকে কিছু একটা বলি, সাপোজ এই গোটাটা হচ্ছে a, প্লেনের ইকুয়েশন, তাহলে ax প্লেনের ইকুয়েশন হবে। হ্যাঁ, প্লাস by প্লাস cz প্লাস d, তাহলে কিন্তু এটা আর লাইন থাকছে না, এটা কি থাকছে? প্লেন। সেই জন্য একটা সারফেসের ক্ষেত্রে আমরা কি করি সবসময়, ট্যানজেন্টটাকে না আমরা প্লেন হিসাবে কনসিডার করি। এবং ছবিতেই বুঝিয়ে দিলাম কেন, কারণ একটা 3D এর ক্ষেত্রে একটা প্লেন ট্যানজেন্ট হিসাবে কাজ করে। 2D এর ক্ষেত্রে যেরকম ভাবে একটা স্ট্রেট লাইন ট্যানজেন্ট হিসাবে কাজ করে, 3D এর ক্ষেত্রে কি হয়, একটা প্লেন ট্যানজেন্ট হিসাবে কাজ করে। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে একই সূত্র, যেখানে যেখানে x স্কয়ার সেখানে সেখানে x(x1), যেখানে যেখানে y স্কয়ার y(y1), z স্কয়ার z(z1), একই রকম সূত্র। তাহলে আমি যদি বলি যে কোন একটা কার্ভ দিলাম, তার ট্যানজেন্ট বের করো কোন একটা পয়েন্টে x1 y z1, সবাই পারবে। তাহলে এটার নতুন ভাবে কিছু করানোর নেই। নেক্সট যেটা জানলাম কি, তাহলে আমরা জানলাম শুধুমাত্র এটাই যে কোনো একটা সারফেসের ক্ষেত্রে 3D কার্ভের ক্ষেত্রে ট্যানজেন্ট মানে ট্যানজেন্ট প্লেন। ক্লিয়ার? আচ্ছা, এইবার আর মাইক খোলা আছে, মাইক বন্ধ করো। এত কথা বলতে হয়, ভালো লাগে না আমার প্রতিদিন। দিব্যেন্দু মাইক বন্ধ করো, সুচিত্রা মাইক বন্ধ করো। মাইকটা অন অফ করাটা সবার আগে শিখতে হবে, এটাই হচ্ছে তোমাদের কাজ, তারপর পড়াশোনা শিখলে হবে। আচ্ছা হলো, এটা কত পেজ? 363, 364 পেজ চলে আসে, 364। হ্যাঁ, তাহলে এখানে করেছে যে কি করে একটা ইকুয়েশন বের করা হলো। তাহলে দেখো একটা ইকুয়েশন কি করে বের করা হবে, তাহলে একটা স্পেশাল কেস দিলাম। স্পেশাল কেস মানে ধরো বললাম স্ফিয়ার, কোয়াড্রেটিক সারফেসটা হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ারের একটা জেনারেল ইকুয়েশন মানে একটা নরমাল, প্রথমে হচ্ছে ক্যানোনিক্যাল ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে তার যদি বলি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন x1 y and z1 একটা ছক করে দিয়েছে। তাহলে টেবিলটা থেকে যদি বলি যে স্ফিয়ারের ক্ষেত্রে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কি হবে x1 y1 পয়েন্টে, তাহলে খুব x1 y z1 পয়েন্টে, তাহলে খুব ক্লিয়ার, x স্কয়ারের জায়গায় x(x1), y স্কয়ারের জায়গায় y(y1), z স্কয়ারের জায়গায় z(z1) ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে একটা জেনারেল স্ফিয়ারের ইকুয়েশন, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d। তাহলে এখানে দেখো যা ফর্মুলা তাই। একটা যদি কোণের ইকুয়েশন হয়, এই যে কোণ ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy, একটা কোণ যার ভার্টেক্সটা অরিজিন সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস দেওয়া আছে, তাহলে তার ইকুয়েশন এরকম হবে। তাহলে ফর্মুলা খুব সিম্পল, x স্কয়ারের জায়গায় x(x1), y স্কয়ারের জায়গায় y(y1), z স্কয়ারের জায়গায় z(z1), তারপর 2yz এর জায়গায় f কমন নিচে yz1 প্লাস z(y1) সিমিলারলি হয়েছে। আচ্ছা, এটা একটা অন্য কার্ভ, সেন্ট্রাল কনিকয়েড, আমি এখনো আসিনি এগুলোতে, যখন আমি এর পরের চ্যাপ্টারে যাব তখন আমি এগুলো আলোচনা করব। তো আপাতত একটা সেন্ট্রাল কনিকয়েড যদি এই ফর্মে থাকে, তাহলে x স্কয়ারের জায়গায় x(x1), y স্কয়ারের জায়গায় y(y1), z স্কয়ারের জায়গায় z(z1). এটা প্যারাবোলয়েড। প্যারাবোলয়েড মানে হচ্ছে প্যারাবোলা 2D তে হয়, প্যারাবোলয়েড 3D তে হয়। তো আপাতত কি প্যারাবোলয়েড সেগুলো এখনো জানার দরকার নেই, খালি ইকুয়েশনটা যদি এরকম থাকে তাহলে তার জায়গায় কি করবো, x স্কয়ারের জায়গায় x(x1), y স্কয়ারের জায়গায় y1, আর c কমন নাও, 2z এর জায়গায় z প্লাস z1। তাহলে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করাটা খুব সিম্পল। ক্লিয়ার? এই অবধি কি বুঝতে পারা গেছে সবার? তাহলে আমরা শিখলাম কি, আগের জিনিসই 2D তে যা করেছিলাম সেম জিনিস শিখলাম, যে কোনো একটা গিভেন সারফেস, কোনো একটা সারফেস দেওয়া আছে, সেই সারফেসে তাহলে একটা সারফেস দেওয়া আছে, দেখো ভালো করে বোঝো যে কি আছে, একটা সারফেস দেওয়া আছে, এখানে একটা সারফেসের ইকুয়েশন ইজ গিভেন, তাই তো, an equation of a surface is given। আচ্ছা, সেই সারফেসের ট্যানজেন্ট বের করতে হবে। কি করে ট্যানজেন্ট বের করতে হবে? কোনো একটা পয়েন্টে, পার্টিকুলার একটা পয়েন্টে ট্যানজেন্ট বের করতে হবে। তাহলে ট্যানজেন্ট, এই সারফেসের ক্ষেত্রে আমরা ট্যানজেন্ট বের করবো অ্যাট যেরকম পয়েন্ট বলে দিবে, আমাদের নরমালি x1 y1 z1 বলে দেয়, যদি আলফা বিটা গামা বলে দেয় তাহলে সেই অনুসারে সূত্র বসিয়ে দিব, আমাদের যাই দিক সেই পয়েন্টে আমরা ট্যানজেন্ট বের করবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই একটা জিনিস আমরা শিখলাম। সেকেন্ড জিনিস আমরা কি শিখবো, যেটা মেন, সেটা হচ্ছে 2 নম্বর। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা সারফেস দেওয়া থাকবে, আবার একটা সারফেস দেওয়া থাকবে, একটা প্লেন দেওয়া থাকবে এবার নরমালি। তো এই প্লেনটা কি ওই সারফেসের ট্যানজেন্ট হবে কিনা বা হবে না কি, মানে এই যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে টু ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ এ গিভেন প্লেন ইজ এ ট্যানজেন্ট অফ এ গিভেন সারফেস। কোন একটা গিভেন সারফেসের ট্যানজেন্ট হবে একটা গিভেন প্লেন, এটাই হচ্ছে মেন। তো দেখবে আমরা যখন 2D করেছিলাম তখন বলেছিলাম একটা সার্কেল দেওয়া আছে x স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাঁদিকে লিখছি, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার। এরপর একটা সার্কেল দেওয়া আছে। আমি হয়তো অনেকের মনেও আছে আমি বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, একটা স্ট্রেট লাইন। কোন পয়েন্টে ট্যানজেন্ট আমি ওইসবে কিছু যাইনি, আমি বলেছিলাম এই স্ট্রেট লাইন কি ট্যানজেন্ট হতে পারে একটা সার্কেলের, যদি হয় তাহলে কন্ডিশন কি কে বলতে পারে? সি ইকুয়াল টু plus minus a root over 1 plus m square. প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। কারেক্ট, এরকম কন্ডিশন ছিল, মনে নেই? এই কন্ডিশন, তাহলে আন্ডার হুইচ কন্ডিশন, এই যে এই কন্ডিশনে কি হবে? আন্ডার দিস কন্ডিশন y ইকুয়াল টু mx প্লাস c ইজ এ ট্যানজেন্ট অফ দ্য কার্ভ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা, যদি আমি কার্ভটাকে এরকম নিতাম y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা, দেন হোয়াট ইজ দ্য কন্ডিশন? C is equal to A by M. c ইজ ইকুয়াল টু m বাই, তার মানে মনে আছে কিনা যে একটা কন্ডিশন ছিল? তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে এইবারও আমরা কি করব? আগের বার কি ছিল? আগের বার হচ্ছে একটা স্ট্রেট লাইন একটা কার্ভের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন, এবার একটা প্লেন একটা সারফেসের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন। তাহলে একটা প্লেন, যে প্লেনটা কি ট্যানজেন্ট প্লেন হতে পারে? বলছে হতেই পারে। তাহলে কোন কন্ডিশনে একটা সারফেসে ট্যানজেন্ট প্লেন হবে সেটা আমরা বের করব। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 1, 1 নম্বর। এই ফার্স্ট কি বলেছে? বলেছে টু ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য প্লেন, তাহলে প্লেনটা দেখো ভালো করে, lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, এটা একটা প্লেন। lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, ঠিক আছে? প্লেনটাকে ax প্লাস by প্লাস cz প্লাস d না ধরে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। তাহলে বলছে টু ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য প্লেন, এই প্লেনটা কি হবে? একটা ট্যানজেন্ট হবে। কার ট্যানজেন্ট হবে? 1 নম্বর ফার্স্ট একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন দিয়ে দিয়েছে। তারপরে আরেকটা কনিকয়েড এটা। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করলেই বাকিগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভাবে আমরা কি করে করব সেটাই হচ্ছে মেন। তাহলে দুটো জিনিস দেওয়া আছে, কি? একটা হচ্ছে প্লেন, এটাকে আমি নাম্বারিং করলাম 1, আমার নাম্বারিং। আর এটা হচ্ছে স্ফিয়ার, তাকে নাম্বারিং করলাম 2। তাহলে খুব পরিষ্কার বিষয় যে একটা প্লেন দেওয়া আছে, সেই প্লেনটা কি একটা স্ফিয়ারের ট্যানজেন্ট হবে? যদি হয় তাহলে আন্ডার হুইচ কন্ডিশন, কি করে বের করব? খুব সিম্পল। সবার আগে আমরা কি করব? আমরা lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, এটা হচ্ছে ট্যানজেন্টটা, ঠিক আছে? আচ্ছা, আর স্ফিয়ারটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x প্লাস 2by প্লাস 2wz প্লাস d। তো খুব পরিষ্কার, ধরো এটা হলো স্ফিয়ার, ঠিক আছে? তার সেন্টার এইটা, আর আমি একটা প্লেন আঁকছি সবুজ কালি দিয়ে, এটা প্লেনটা। এই পয়েন্টে টাচ করেছে, প্লেনটা উপর দিয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এইরকম একটা পয়েন্ট, সেই পয়েন্টে টাচ করেছে। তাহলে একটা প্লেন যদি কোনো পয়েন্টে টাচ করে, এর আগেও সার্কেলের ক্ষেত্রে বলেছিলাম, স্ফিয়ারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোনো একটা প্লেন যদি কোনো পয়েন্টে টাচ করে, কোনো একটা স্ফিয়ারের ক্ষেত্রে, তাহলে সেন্টার থেকে যে পয়েন্টটাতে টাচ করছে, স্ফিয়ারের সেন্টার থেকে যেটাকে বলে পয়েন্ট অফ কন্টাক্ট, যে পয়েন্টটাকে টাচ করে সেটাকে বলে পয়েন্ট অফ কন্টাক্ট, বলছে সেটা রেডিয়াসের সঙ্গে সমান হবে। কার রেডিয়াস? স্ফিয়ারের রেডিয়াস। স্ফিয়ারের রেডিয়াস যদি r হয় তাহলে r এর সাথে সমান হবে। আরেকবার বলবো বিষয়টা, একটা স্ফিয়ারের ক্ষেত্রে পার্টিকুলার, কিন্তু এটা স্ফিয়ারের ক্ষেত্রে, একটা স্ফিয়ারের ক্ষেত্রে যদি ট্যানজেন্ট প্লেন, কোনো একটা প্লেন যদি ট্যানজেন্ট হয়, তাহলে একটা পয়েন্ট অফ কন্টাক্ট পাওয়া যাবে। পয়েন্ট অফ কন্টাক্ট মানে যেই পয়েন্টে প্লেনটা স্ফিয়ারটাকে টাচ করেছে সেটাকে বলে পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে স্ফিয়ারের সেন্টার থেকে, এই যে সেন্টার, সেখান থেকে সেই পয়েন্ট অফ কন্টাক্টের যে ডিসটেন্সটা হবে সেটা বলছে স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে সমান হবে, আর কিছু না। তাহলে খুব সিম্পল, দ্য প্লেন উইল টাচ দ্য স্ফিয়ার, প্লেনটা স্ফিয়ারটাকে টাচ করবে কখন? ইফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, স্ফিয়ারের সেন্টার থেকে কার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। কার ডিস্টেন্স? ইফ ইটস ডিস্টেন্স, ইটস মানে হচ্ছে যে পয়েন্টে টাচ করছে, বা সোজা কথা হচ্ছে
যে যেই পয়েন্টে টাচ করছে মানেই আরো ভালো করে বলতে পারো যে সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে প্লেনের উপর যদি আমি একটা পারপেন্ডিকুলার টেনে দিই, সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে প্লেনের উপর যে একটা লম্ব টানি, সেই লম্বটাই হবে স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে সমান। তাহলে সেন্টার অফ দ্য স্ফিয়ার মানে এই যে স্ফিয়ারটা দিয়ে দিয়েছে তার সেন্টার হচ্ছে মাইনাস ইউ, একবারে জেনারেল ফর্মে দিয়ে দিয়েছে মাইনাস বি মাইনাস ডাব্লিউ, এটা হচ্ছে একটা স্ফিয়ারের সেন্টার। সেখান থেকে প্লেনের উপর যদি একটা লম্ব টানি, তাহলে প্লেনের উপর লম্ব টানা মানে প্লেনটা হচ্ছে এল এক্স, তার মানে এল ইন্টু কত হয়ে যাবে বলো, মাইনাস ইউ প্লাস এম ওয়াই, এগুলো জানা আছে তো, একটা পয়েন্ট থেকে একটা প্লেনের দূরত্ব, ওয়াই, ওয়াই এর জায়গায় হচ্ছে মাইনাস বি, যেরকম ভাবে 2D তে করি সেরকম ভাবে 3D তেও করবো, প্লাস এন, জেড এর মান হচ্ছে মাইনাস ডাব্লিউ, কারণ আমরা ডিস্টেন্সটা নিয়েছি সেন্টার থেকে। আচ্ছা, মাইনাস পি করে দাও, সবগুলোকে একদিকে নিয়ে আসো, বাই রুট ওভার কত হয়, ফর্মুলা কত বলো, এল স্কোয়ার x এর কোএফিসিয়েন্ট l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে এক্স কোএফিসিয়েন্ট তার স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট তার স্কোয়ার। আচ্ছা, এর কিন্তু মড যেহেতু ডিসটেন্স, তো দেখো এই যে করে দিয়েছে, মড নিয়ে এটা ভালো, ঠিক আছে, বইয়ে দেয়নি কিন্তু তোমরা সবসময় মড নিয়ে নিবে। ইজ ইকুয়াল টু স্ফিয়ারের রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াস মানে আমরা সবাই জানি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি। এবার এই দুটোকে সমান করে দাও, যেই কন্ডিশনটা বেরোবে সেটাই হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন আমাদের মুখস্থ করার দরকার নেই, কিন্তু কন্ডিশনটা বেরোচ্ছে কিভাবে সেটাই হচ্ছে মেন। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারা গেছে কন্ডিশন বেরোলো কিভাবে? আচ্ছা, নেসেসারি সাফিসিয়েন্ট দুটো বলেছে, তো আমাদের আর একরকম ভাবে করলেই ব্যাপারটা, বিষয়টা আমাদের খালি কাজটা কি, যে কি করে আমরা কন্ডিশনটা বের করবো, হাউ ক্যান উই গেট দ্য কন্ডিশন, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা কি করে বের করলাম দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এটা কার হলো কন্ডিশনটা, এটা হলো তোমাদের স্ফিয়ারের উপর কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো স্ফিয়ার না হলে অন্য কোনো কার্ভ, সাপোজ এটা একটা কার্ভ আছে, এই কার্ভটা হচ্ছে সেন্ট্রাল কনিকয়েড বলা হয়, ঠিক আছে? এই কার্ভটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, ধরো এই কার্ভটা দেওয়া আছে। নেক্সট 2 নম্বর, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, সেটা বলছে একটা সেন্ট্রাল কনিকয়েডের ট্যানজেন্ট, সেন্ট্রাল কনিকয়েড মানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কন্ডিশনটা কি হবে? ঠিক আছে, তাহলে কন্ডিশনটা হবে এই যে 2 নম্বর। আচ্ছা, তাহলে কি করে বের করবো? স্ফিয়ারের ক্ষেত্রে খুব সিম্পল ছিল। কেন স্ফিয়ারের ক্ষেত্রে সিম্পল ছিল? কারণ স্ফিয়ারের ক্ষেত্রে এই ফর্মুলাটা একমাত্র গোলক বা সার্কেল 2D এর ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য? যে সার্কেল হোক বা স্ফিয়ার হোক, তার সেন্টার থেকে ট্যানজেন্টের উপর যে ডিসটেন্স, সেই সার্কেল হোক বা স্ফিয়ার হোক, তার সেন্টার থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা কি হয়, তার রেডিয়াসের সঙ্গে সমান হয়। এটা শুধুমাত্র সার্কেল এবং স্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্যান্য কার্ভের ক্ষেত্রে এরকম কোনো সূত্র থাকে না। তাহলে অন্যান্য কার্ভের ক্ষেত্রে কি করে করবো? ধরো এরকম একটা কার্ভ দেওয়া আছে সেন্ট্রাল কনিকয়েড, তাহলে কার্ভটা কত দেওয়া আছে আমি যদি একটু লিখি, তাহলে দেখবে কার্ভটা দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার, এটা একটা কার্ভ সেন্ট্রাল কনিকয়েড, প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আর প্লেনটা কত দেওয়া আছে? প্লেনটা দেওয়া আছে এই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। আচ্ছা, ধরো আমি বললাম এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, এর একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করো, কাউকে বললাম, ঠিক আছে? এই সারফেসটা যেটা দেওয়া আছে তার একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করো, কাউকে বললাম। আচ্ছা, তো তখন বলবো স্যার কোন পয়েন্টে বের করবো? পয়েন্টটাও দিয়ে দিচ্ছি, অ্যাট x1 y1 z1, এই পয়েন্টে একটা তোমাদের কাজ হচ্ছে তার ট্যানজেন্ট বের করা। তাহলে খুব সিম্পল, কিভাবে ট্যানজেন্ট বের করতে হয়? তাহলে তার ট্যানজেন্টের ইকুয়েশন হবে a x স্কয়ারের জায়গায় x x1, y স্কয়ারের জায়গায় y y1, z স্কয়ারের জায়গায় z z1 ইকুয়াল টু 1। তো এটা ট্যানজেন্ট হলো, কোন পয়েন্টে ট্যানজেন্ট হলো? x1 y1 z1 পয়েন্টে। আর প্রশ্ন অনুসারে কে ট্যানজেন্ট বলে দিয়েছে, প্রশ্ন অনুসারে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, এটা ট্যানজেন্ট দেওয়া আছে। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, অনেক সময় করি না এরকম ভাবে, দেখবেন নরমালের ক্ষেত্রে আমরা এরকম করেছি 2D তে, তাহলে ট্যানজেন্টের ক্ষেত্রে কি করলাম, যেই কার্ভটা দেওয়া আছে সেই কার্ভের একটা ট্যানজেন্ট আমরা তৈরি করলাম, কোন পয়েন্টে? x1 y1 z1 পয়েন্টে। আর কি করলাম? আর একটা ট্যানজেন্ট দেওয়া আছে, তাহলে এটা ট্যানজেন্ট প্লেন দেওয়া আছে, ইজ গিভেন। আর কোনো একটা পয়েন্ট x1 y1 z1 পয়েন্টে আমরা
এই সেন্ট্রাল কনিকয়েডের ট্যানজেন্টটা বের করে ফেললাম। দুটোকে কম্পেয়ার করি, কারণ দুটো বলেছে ইকুইভ্যালেন্ট, তো দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এখানকার এক্স এর কোফিশিয়েন্ট ax1 আর পরের প্লেনটার হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট l, প্রথমটার এক্স এর y এর কোফিশিয়েন্ট by1, পরেরটার y এর কোফিশিয়েন্ট m, তারপরে z এর কোফিশিয়েন্ট cz1, পরেরটা হচ্ছে n, আর তারপরে কনস্ট্যান্ট হচ্ছে 1 আর পরেরটা হচ্ছে p। তো এরকম ভাবে করতে গেলে দেখো x1 এর মান বেরোবে, এই যে এখান থেকে x1 এইটা আর এটা যদি কম্পেয়ার করি 1 আর 4 যদি কম্পেয়ার করি তাহলে x1 এর মান বেরোবে, x1 এর মান হবে হচ্ছে l/ap, y1 এর মান বেরোবে, z1 এর মান বেরোবে। এবার x1 y1 z1 এটা যে যে পয়েন্টটা বেরোলো সেই পয়েন্টটা কিন্তু সবসময় ধরো কোনো একটা সারফেস দেওয়া আছে, আমি এটা স্ফিয়ারের ক্ষেত্রে ছবিটা আঁকছি, সেই সারফেসে ধরো এই পয়েন্টে x1 y1 z1 এই পয়েন্টে যদি ট্যানজেন্ট প্লেন বের করি তাহলে এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা তো আবার সারফেসের উপরেই থাকবে, সারফেসের বাইরে তো থাকতে পারে না। তাহলে x1 y1 z1 এই পয়েন্টে কিন্তু আমরা ট্যানজেন্ট প্লেনটা ড্র করেছি, সেই পয়েন্টটা যেটা x1 y1 z1 সেটা বলছে অবশ্যই সারফেসের উপর থাকবে, তার মানে সারফেসটাকে স্যাটিসফাই করবে। সারফেসটাকে স্যাটিসফাই করলে কি হবে, সারফেসটাকে যদি স্যাটিসফাই করে তাহলে এই যে দেখো ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার এটা হচ্ছে সেন্ট্রাল কনিকয়েড ছিল, তাহলে তাকে স্যাটিসফাই করা মানে x স্কয়ারের জায়গায় x1 স্কয়ার, y স্কয়ারের জায়গায় y1 স্কয়ার, z স্কয়ারের জায়গায় z1 স্কয়ার। এবার x1 এর মান বসিয়ে দাও, যেটা পেয়েছি y1 এর মান, তাহলে আমরা কন্ডিশন বেরোলো। এই কন্ডিশনটাই হচ্ছে আমাদের কি বলো, কার কন্ডিশন, কি কন্ডিশন এটা, যাতে করে এই প্লেনটা কি হতে পারে, একটা সেন্ট্রাল কনিকয়েড ax স্কয়ার প্লাস by স্কয়ার, তাই তো, প্লাস cz স্কয়ার ইকুয়াল টু 1, তার কি হতে পারে, Tangent. একটা ট্যানজেন্ট প্লেন হতে পারে, তার কন্ডিশন। এরকম ভাবে পরেরটাও করতে পারি, পরেরটা মানে 3 নম্বর অঙ্কটা কি ছিল, এই যে 3 নম্বর অঙ্কটা যদি আমি একটু বড় করি তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো lx plus my plus nz equal to p, তাহলে স্ফিয়ারের হয়ে গেল। স্ফিয়ারের হওয়ার কন্ডিশন কি, স্ফিয়ারের হওয়ার কন্ডিশন হচ্ছে সেন্টার থেকে প্লেনের উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে সমান হবে। আচ্ছা 2 নম্বর সেন্ট্রাল কনিকয়েডের ক্ষেত্রে কি করে হলো, যে কোনো একটা সেন্ট্রাল কনিকয়েডের ক্ষেত্রে কি হলো, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার ইকুয়াল টু 1, তার যে কোনো একটা আরবিটারি পয়েন্ট x1 y1 z1 এ আমরা কি করলাম, একটা ট্যানজেন্ট প্লেন তৈরি করলাম, সেই ট্যানজেন্ট প্লেনটা lx plus my plus nz equal to p তার সাথে কম্পেয়ার করলাম, সেখান থেকে কম্পেয়ার করে x1 y1 z1 টা তাদের মানগুলো পেয়ে গেলাম। সেই মানগুলো কি হলো, বলছে যেহেতু x1 y1 z1 এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, তাহলে অবশ্যই এই সারফেসটাকে স্যাটিসফাই করবে। সারফেসটাকে স্যাটিসফাই করা মানে ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার প্লাস cz1 স্কয়ার ইকুয়াল টু 1 হবে। x1 y1 z1 যেগুলোর মান আমরা জেনে গেছি সেগুলো বসিয়ে দাও, একটা কন্ডিশন পেয়ে যাবো। সিমিলার ওয়েতে আবার বলছে lx plus my plus nz equal to p, এই প্যারাবোলয়েড, প্যারাবোলয়েড মানে আমরা যেটা প্যারাবোলা পাই বা প্যারাবোলা যেটা আঁকি সেটা হচ্ছে 2D তে হয়, 3D তে যদি এরকম একটা প্যারাবোলয়েড পাই বা একটা প্যারাবোলা পাই তাহলে সেটাকে বলি প্যারাবোলয়েড 3D এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে প্যারাবোলয়েডের ইকুয়েশন অনেক কিছু হয়, এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 2cz, তাহলে বলছে lx plus my plus nz equal to p, এই ট্যানজেন্ট প্লেনটা ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 2cz এর একটা, এই কার্ভের একটা কি হবে, ট্যানজেন্ট প্লেন হবে, এই কন্ডিশন। তাহলে আবার কি করেছে দেখো, আগের মতোই সেম কেস, প্যারাবোলয়েড হলো একবারে সেম, এই যে 3 নম্বরটা দেখো। তাহলে সবার আগে আবার কি করলো, একটা x1 y1 z1 পয়েন্টে, একটা x1 y1 z1 পয়েন্টে ট্যানজেন্ট প্যারাবোলয়েডের বের করে নিল। প্যারাবোলয়েডের ইকুয়েশনটা কত ছিল, ax স্কয়ার, তাহলে x স্কয়ারের জায়গায় x1 by স্কয়ার y1 2cz c into z plus z1, এটা হচ্ছে প্যারাবোলয়েডের একটা ট্যানজেন্টের ইকুয়েশন x1 y1 z1 পয়েন্টে। আর গিভেন দেওয়া কি আছে, দেওয়া হচ্ছে প্যারাবোলয়েড ট্যানজেন্ট প্লেনটা দেওয়া আছে lx plus my plus nz equal to p। আবার যদি একই রকম ভাবে দুটোকে কম্পেয়ার করি সেখান থেকে x1 এর মান পেয়ে যাব, y1 এর মান পেয়ে যাব, z1 এর মান পেয়ে যাব। মানগুলো যদি পেয়ে যাই তাহলে এরা কি করবে, x1 y1 z1 অবশ্যই প্যারাবোলাটাকে স্যাটিসফাই করবে, প্যারাবোলয়েডটাকে, সেখান থেকে কন্ডিশন।
স্ফিয়ারটাকেও না আমরা এইভাবে করতে পারি, কেউ যদি চাও তাহলে স্ফিয়ারটাকেও করতে পারে। একটা স্ফিয়ারের ইকুয়েশন কত ছিল বলো, যে একটা স্ফিয়ারের ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অনেকে এইভাবেও করতে পারে স্ফিয়ারটা, তাতেও হয়, তাতে একটু বড় হয় বলে আমরা ওই ফর্মুলা শিখেছি। একটা স্ফিয়ার দেওয়া আছে ধরো এরকম 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটা জেনারেল পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট x1 y1 z1, সেখানে আমরা তার ট্যানজেন্টের ইকুয়েশন বের করে ফেলবো। তাহলে অ্যাট ট্যানজেন্ট অ্যাট কোন পয়েন্টে x1 y1 z1, সেই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট বের করি তাহলে খুব সিম্পল, যেভাবে ট্যানজেন্ট বের করতে হয়, x স্কয়ারের জায়গায় কত করব, x1 পারবে কিনা করতে, ব্যাপারটা বুঝতে পেরেছো? y স্কয়ারের জায়গায় y1 আর লিখছি না আমি, z স্কয়ারের জায়গায় এভাবে করতে করতে এবার এটার সাথে কাকে কম্পেয়ার করব, lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, সেখান থেকে x1 এর মান বের করবে, y1 এর মান বের করবে আর z1 এর মান বের করবে। মান বের করার পর সেই x1 y1 z1 কাকে স্যাটিসফাই করবে, বলছে x1 y1 z1 এই কার্ডটাকে স্যাটিসফাই করবে। তো যাই হোক, এই ক্ষেত্রে কি বলতো, ইকুয়েশনটা একটু বড় হয়ে যাবে, সেই কারণে স্ফিয়ারের ক্ষেত্রে আগের নিয়মটা বেটার, তাহলে ক্যালকুলেশন এই ক্ষেত্রে যদি এই নিয়মে করো, এটাও একই ব্যাপার, যে তোমাদের কাজ হচ্ছে যে কোনো সারফেস দেওয়া থাক তার একটা আরবিটারি পয়েন্ট x1 y1 z1 পয়েন্টে ট্যানজেন্ট তৈরি করে নেবে, আর একটা ট্যানজেন্ট দেওয়া থাকবে। তো গিভেন আর যেটা পেয়েছি সেই দুটোর মধ্যে আমরা কম্পারিজন করে দেবো, কম্পারিজন করলে x1 y1 z1 এর মান পেয়ে যাবো। সেই x1 y1 z1 টা কি করবে, আবার কার্ডটাকে বা সারফেসটাকে স্যাটিসফাই করবে, সেখান থেকে ওখানে বসিয়ে দিব, কন্ডিশন পেয়ে গেলাম। স্ফিয়ারের ক্ষেত্রে যদি কন্ডিশনটা বসাতে তাহলে বুঝতেই পারা যাচ্ছে স্ফিয়ারের ইকুয়েশনটা বড়, এখানে x1 এর মানটা বড় আসবে, y1 বড় আসবে, z1 বড় আসবে, সেগুলো যদি সব জায়গাতে বসাই তাহলে অনেকটা বড় জিনিস চলে আসবে। তো তার ক্ষেত্রে বরঞ্চ স্ফিয়ারের ক্ষেত্রে ওটাই বেস্ট, যে স্ফিয়ারের সেন্টারটা পেয়ে যাবো -u -b -w, সেখান থেকে হচ্ছে ট্যানজেন্ট প্লেন যেটা দেওয়া আছে সেই অবধি লম্ব টেনে নেবো, সেই লম্বটাই হচ্ছে স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে সমান, সব থেকে সিম্পল। বুঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে পদ্ধতি ট্যানজেন্ট প্লেনের কন্ডিশন বের করা। এই কন্ডিশনটা কি বুঝতে পারা গেছে? কে বুঝতে পারলো না বলো? আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি বলে যে পয়েন্টটা বের করো, যে পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, তাহলে এই যে x1 এর মান y1 এর মান z1 এর মান, এটাই হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট হবে, ঠিক আছে? আর এটা লাই করছে প্যারাবোলার উপর, প্যারাবোলাটাকে স্যাটিসফাই করছে। আর পয়েন্ট অফ কন্টাক্ট মানে যেটা x1 বের হলো, যেটা y1 যেটা z1, সেটাই হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে খুব সিম্পল। আমাদের মেনলি এই যে তিনটে জিনিস যে করালাম না, স্ফিয়ার, একটা সেন্ট্রাল কনিকয়েড, একটা প্যারাবোলয়েড, আমাদের সিলেবাসে এগুলো উল্লেখ আছে, কিন্তু মেনলি আমাদের যে কোশ্চিনটা আসে সেটা হচ্ছে আমাদের কোণ থেকে, কোণটাই হচ্ছে আমাদের ভালো করে শিখতে হবে, ঠিক আছে? কোণের ট্যানজেন্ট প্লেন আমাদের মেনলি পরীক্ষাতে কোশ্চিনে আসে এবং এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। প্যারাবোলয়েড বা হাইপারবোলয়েড বা ইলিপসয়েড বা আরো অনেক কার্ভ আছে, স্ফিয়ার, সেগুলো আমাদের বইয়ে থাকলেও, সেগুলো আমাদের সিলেবাসে থাকলেও আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোণ। তাহলে কোণের ক্ষেত্রে আমরা এবার দেখব যে একটা ট্যানজেন্ট প্লেন, এটাই হচ্ছে মেন। তাহলে এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেন জিনিস, সেটা হচ্ছে স্টার দিয়ে রাখি। তাহলে এই যে 7.12, এবার প্রত্যেকে দেখতে হবে যে 7.12 এ কি আছে, বলছে টু ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য প্লেন, আবার একই জিনিস কিন্তু এই প্লেনটা, আচ্ছা প্লেনটাকে দেখো পি নেয়নি, খুব ভালো করে লক্ষ্য করো, প্লেনটা lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0 নিয়েছে, প্লেনটাকে কি নেয়নি, প্লেনটাকে পি নেয়নি ইকুয়াল টু পি। তাহলে প্লেনটা যে নিয়েছে, প্লেনটার বৈশিষ্ট্য কি, ডান দিকে 0 হয়ে যাওয়া মানে প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে বলো, প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে অরিজিন দিয়ে যাচ্ছে, কারেক্ট। সেই প্লেনটা বলছে একটা কোণের, আচ্ছা কোণটা কোথা, কোণটা দেখো ভালো করে, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy, এই কোণের ভার্টেক্স কে বলতে পারে? 0 0 0 কারেক্ট। কেন 0 0 0 কি করে বলছো, যেহেতু ওই কনস্ট্যান্ট টার্মটা নাই, B এর মানটা 0, কনস্ট্যান্ট টার্মটা নাই বলে না, ভার্টেক্স 0 0 কি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি এতবার করে বলছি, হোমোজিনিয়াস হ্যাঁ হ্যাঁ স্যার হোমোজিনিয়াস। সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস বলে ভার্টেক্সটা হচ্ছে 0 0 0। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে একটা কোণ আঁকলাম যার ভার্টেক্স হচ্ছে 0 0 0, আমি ধরো সেটাকে রাইট সার্কুলারই আঁকলাম, ঠিক আছে, তার ভার্টেক্সটাই যা,
তাহলে বলো ট্যানজেন্ট প্লেন যেটা বলে দিয়েছি সেটা কোথা দিয়ে পাস করবে? ট্যানজেন্ট প্লেনটা কোথা দিয়ে পাস করে? অরিজিন দিয়ে পাস করছে। অরিজিন দিয়ে পাস করছে। তাহলে দেখতে কিরকম ভাবে দেখবে? ছবি আঁকছি। এটাকে মিটিয়ে দিই। এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? স্যার আমি দেখতে পাচ্ছি না। না স্যার আমিও দেখতে পাচ্ছি না। না স্যার কেউই দেখতে পাচ্ছে না। কেন ছোট আছে? দেখতে পাচ্ছ না কেন? ছোট বলে? কোন জায়গাটা পেজটা রয়েছে? এখনো সরিনি যেটা আপনি। ও ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড। তাহলে শেয়ার স্ক্রিন। এইবার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে একটা কোণ, কোণের ভার্টেক্স, এই যে যেই পয়েন্টে আমি ইয়ে করছি এইটা ভার্টেক্স, অন্য কালি দিয়ে বোঝাই, আর এটা ট্যানজেন্ট। তাহলে দেখো ট্যানজেন্ট প্লেনটা দেখো খুব ভালো করে বোঝা গেছে। ট্যানজেন্ট প্লেনটা ছবিটা কি দেখতে পাচ্ছ সবাই, না আর কি করবো, আরো বড় করবো কি? না স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছ তো? এই যে লাল কালি দিয়ে, এই যে ট্যানজেন্ট প্লেন, এটা প্লেনটা, এটা একটা স্লাইড, এই যে একটা স্লাইড রাখা আছে। তো কোণের ক্ষেত্রে একটু মজার বিষয় আছে, তো বলি মজার বিষয়টা। অন্যান্য ক্ষেত্রে অনেক সময় কি হয় জানো? অন্যান্য ক্ষেত্রে অনেক সময়, যেমন ধরো স্ফিয়ারের ক্ষেত্রেই ট্যানজেন্ট প্লেনটা না জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে যেতে পারে। একটা প্লেন গোলকটাকে জাস্ট একটা পয়েন্টে টাচ করছে, এটা প্লেন একটা পয়েন্টে টাচ করছে। কিন্তু কোণের ক্ষেত্রে যদি খুব ভালো করে দেখো, তাহলে কোণের ক্ষেত্রে এই যে প্লেনটা, এই যে স্লাইডটা, সেটা কিন্তু কোণের একটা পয়েন্টে টাচ করে না। জানো কতগুলো পয়েন্টে টাচ করে? তো বলতে পারবে? এই ছবিটা দেখো তো ভালো করে, কোনটাকে কতগুলো পয়েন্টে টাচ করে আছে? অসংখ্য স্যার। কোন কোন পয়েন্ট গুলো? একটা তো স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে স্যার। একটা স্যার স্ট্রেট, স্ট্রেট লাইন বরাবর, হ্যাঁ। এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর টাচ করছে। একটা পয়েন্টে টাচ করছে না, কিন্তু একবারে লাইন বরাবর টাচ করছে। তাহলে আমরা পয়েন্ট অফ কন্টাক্ট করি, যে একটা পয়েন্টে যদি টাচ করে তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট। এই ক্ষেত্রে একটা ট্যানজেন্ট প্লেন, কারণ কেন বলতো 2D র ক্ষেত্রে পয়েন্ট হতো, কেন পয়েন্ট হতো? কারণ 2D র ক্ষেত্রে কি হতো বলতো? 2D র ক্ষেত্রে একটা লাইন, একটা লাইন কোনো একটা কার্ভকে একটা পয়েন্টে টাচ করে চলে যায়। কোনো একটা লাইন কি করছে? একটা লাইন একটা পয়েন্টে টাচ করে চলে যাচ্ছে। কিন্তু 3D র ক্ষেত্রে কি হয়? 3D র ক্ষেত্রে অনেক সময় একটা প্লেন, যেহেতু ট্যানজেন্ট প্লেন, তাহলে একটা সারফেসকে একটা পয়েন্টেও টাচ করতে পারে, যেমন স্ফিয়ারের ক্ষেত্রে উদাহরণ। আবার কোণের ক্ষেত্রে দেখো একটা পয়েন্টে না, বলছে একটা গোটা লাইন বরাবর টাচ করছে। তাহলে পয়েন্ট বরাবর টাচ করলে তাকে বলা হয় পয়েন্ট অফ কন্টাক্ট, আর লাইন বরাবর টাচ করলে তাকে কি বলা হয় জানো? লাইন অফ কন্টাক্ট। হ্যাঁ, লাইন অফ কি কন্টাক্ট, শর্ট ফর্ম। তাহলে গোটা লাইন বরাবর টাচ করছে, এই লাইনটা কি জানো? একটা জেনারেটর। তাহলে আরো যদি আমি স্পেসিফিক ভাবে বলি, তাহলে একটা ট্যানজেন্ট প্লেন একটা কোণকে একটা জেনারেটর বরাবর টাচ করছে, দেখো একটা জেনারেটর। আবার যদি আমি এই প্লেনটাকে ঘুরিয়ে দিতাম, প্লেনটাকে ধরো আবার আমি ঘুরিয়ে দিলাম, তাহলে আবার অন্য জেনারেটর বরাবর টাচ করবে, আবার ঘুরিয়ে দিলাম। তাহলে এরকম ভাবে একটা ট্যানজেন্ট প্লেন একটা কোণের ক্ষেত্রে কিন্তু একটা পয়েন্টে টাচ করে না, একটা গোটা জেনারেটর লাইন বরাবর, জেনারেটিং লাইন বরাবর টাচ করে। এটা কি বুঝতে পারা গেছে? আর যেই লাইন বরাবর টাচ করবে তাকে কি বলে? লাইন অফ কন্টাক্ট। এই জিনিসটাকে বুঝতে পারা গেল না পারা গেল না? স্যার কোণের ক্ষেত্রে কি ওইভাবেই ট্যানজেন্ট হয় আর অন্যভাবে হতে পারে না? হ্যাঁ, অন্যান্য বিভিন্ন কার্ভের ক্ষেত্রে হয় এটা। দেখো একটা 3D স্যার কোণের ক্ষেত্রে বলছি শুধু। কোণের ক্ষেত্রে, হ্যাঁ বলো বলো, কোণের ক্ষেত্রে।
কোণের ক্ষেত্রে কি স্যার জেনারেটর যেভাবে আসছে ওইভাবেই টাচ করবে না অন্যভাবে ট্যানজেন্ট হতে পারে? না, এইবার মানে vertex ধরো দিয়ে কোণের গেল। ক্ষেত্রে দেখো, কোণের ক্ষেত্রে এরকমও হতে পারে। কিরকম হতে পারে? যে কোণের উপর দিয়ে চলে গেল, পারে না? একটা কোণ দেওয়া আছে আগের মতো, এই যে পাশের ছবিটা আঁকছি, ধরো একটা প্লেন এরকম ভাবে হতে পারে না? পারে কি পারে না? হ্যাঁ স্যার এই কেসটাই বলছি। এটা তো হতে পারে, পসিবল, এটাও পসিবল। ঠিক আছে, এবার হ্যাঁ, কোশ্চিনটা হচ্ছে আমার, হ্যাঁ মানে এটাও কিন্তু পসিবল, কিন্তু এইভাবে এটাও হতে পারে যে একটা প্লেন একটা ভার্টেক্সটাকে টাচ করলো, কিন্তু আমাদের যত এরপর এক্সাম্পল গুলো দেখবো না, তাতে শুধুমাত্র একটা পয়েন্টে টাচ করলে না, আমাদের আরো অনেক প্রপার্টি আছে, বা বিশেষ করে আমি যেটা নিয়ে বারবার করে বলছি রেসিপ্রোকাল কোণ, সেই রেসিপ্রোকাল কোণটা না এই যে এই ছবিটার দ্বারা আসে না। মানে যদি কোনো একটা প্লেন কোনো একটা কোণের শুধু ভার্টেক্সটাকে টাচ করলো আর কোথাও টাচ করলো না, তাহলে সেটা না খুব একটা, সেটাও হবে, অবশ্যই হবে, কিন্তু তার কোনো অ্যাপ্লিকেশন আর আমাদের নেই। সো তার অ্যাপ্লিকেশন নেই বলে এর ফার্দার আর কোনো ইম্পর্টেন্স খুব একটা নেই। তাহলে বলছে এই ধরনের ট্যানজেন্ট প্লেনের ইম্পর্টেন্স খুব একটা নেই, সেই জন্য এটাকে আমরা খুব একটা বেশি আলোচনা করি না। কিন্তু তাই বলে কি এটা হয় না? অবশ্যই হয়। ইম্পর্টেন্স কার আছে? এই টাইপেরটা ইম্পর্টেন্স বেশি। কেন ইম্পর্টেন্স? এরপরে যখন রেসিপ্রোকাল কোণ করাবো তখন বুঝতে পারবে যে কেন এই টাইপের ট্যানজেন্ট প্লেনের, ঠিক আছে, ইম্পর্টেন্সটা আমাদের সিলেবাসে বেশি, কেন কেন এই টাইপেরটা নেই। তাহলে এই টাইপেরও হতে পারে, যেটা তুমি বললে যে স্যার একটা পয়েন্ট দিয়ে চলে গেল টাচ করে, হ্যাঁ হতে পারে, তাহলে ওটা ভার্টেক্স দিয়ে টাচ করে চলে গেল। আর এরকমও হতে পারে যেটা আমি এখন বোঝালাম। তো আমাদের অনেক ধরনের ট্যানজেন্ট প্লেন হতে পারে, কিন্তু কিন্তু কেন বলতে পারো স্যার আপনি এই ছবিটাই কেন দেখালেন? কারণ এই ছবিটা দেখানোর কারণটাই হচ্ছে যে এই টাইপের ট্যানজেন্ট প্লেন গুলো আমরা এখন পড়বো, যেই প্লেন গুলো পার্টিকুলার এই টাইপের না। এই টাইপের কি হয় না? হ্যাঁ হয়, অবশ্যই হয়, কিন্তু সেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নেই, বা আমাদের ফার্দার সিলেবাসে এর কোনো অ্যাপ্লিকেশন নেই বলে এই টাইপটা আমরা খুব একটা বেশি করি না। জাস্ট একটা দুটো হয়তো অঙ্ক থাকতে পারে, সেই অঙ্কটা করে ছেড়ে দেবে, কিন্তু এই টাইপেরটা আমাদের এখন মাথায় রাখতে হবে। এই ছবিটা যাতে মাথায় গেঁথে থাকে, ট্যানজেন্ট প্লেন কোনটাকে দেখো ভালো করে, একটা জেনারেটিং লাইন বরাবর, এই লাইন বরাবর টাচ করেছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে এবার চলে আসি আমাদের পুরানো ছবি। দেখা যাচ্ছে? To find the condition that the plane lx plus my plus nz equal to 0, কেন 0 বুঝতে পারা গেছে? তার মানে প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে? অবশ্যই কোণের ভার্টেক্স দিয়ে যাচ্ছে। কোনটা কত? কোনটা হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। প্লেনটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, তাহলে তার ভার্টেক্স একটু আগেই বললাম, আমি আরেকবার লিখছি 0 0 0, তার ভার্টেক্স হচ্ছে 0 0 0, আর প্লেনটাও তার ভার্টেক্স দিয়ে যায়। আরো অন্যান্য জায়গা দিয়েও যেতে পারে, তার কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এই টাইপেরটা কেন করি বা এটা কেন বেশি পপুলার, কারণ এর অ্যাপ্লিকেশনটা হিউজ। এরপর এর অ্যাপ্লিকেশন শিখবো বলেই আমরা প্লেনটাকে সবসময় ভার্টেক্স দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে কন্ডিশন কি? আন্ডার হুইচ কন্ডিশন? তাহলে কন্ডিশন কি করে বের করবো? খুব সিম্পল, একটা পয়েন্ট নিয়ে নিবো x1 y1 z1, সেই পয়েন্টে সবার আগে কি করবো? ওটা বললাম পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট যদি ওটা থাকে, তাহলে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কত? তো ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করতে গেলে দেখো ডিরেক্ট করে নিয়েছে, মানে ax স্কয়ারের জায়গায় x(x1), এই যে দেখো ax(x1), এই যে, তারপর দেখো by স্কয়ার byy1, দেখবে যে byy1, cz স্কয়ার czz1, কই গেল czz1, তারপর 2fyz, সেটা দুভাবে ভাগ হবে, একটা হচ্ছে f ইনটু এই যে f ইনটু দেখো yz1, এই যে প্লাস f ইনটু y1z হলো, তারপর দেখো 2g, তাই এইভাবে দেখো x এর কোএফিশিয়েন্ট, y এর কোএফিশিয়েন্ট, z এর কোএফিশিয়েন্ট কমন নিয়েছে। এবার এটাকে যদি আমি lx প্লাস my প্লাস nz এর সঙ্গে কম্পেয়ার করি, এটাকে যদি lx প্লাস my প্লাস nz তার সাথে যদি কম্পেয়ার করি, এই যে দেওয়া আছে, তাহলে খুব ভালো করে দেখো এখানেই যদি আমি করি, এই জায়গাটা কি হবে? তাহলে ax1
প্লাস by1 প্লাস gz1, দেখো ভালো করে, ax1 প্লাস by1 প্লাস gz1, এটা হচ্ছে x এর কোফিশিয়েন্ট, আর এখানে x এর কোফিশিয়েন্ট কত, l। মুখস্থ রাখতে হবে কিন্তু, কেউ যদি মুখস্থ রাখতে না পারো তাহলে তার ক্ষেত্রে একটা সোজা পদ্ধতি বলে দেবো। মনে আছে ডেল্টার মান, ডেল্টা মনে আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন, AGHBF GFC কারেক্ট, AHG HBF GFC, ঠিক বলছে আকাশ। তাহলে জাস্ট কারোর যদি মনে না থাকে কোণের ক্ষেত্রে, বাকি কিন্তু এর আগে যেগুলো করালাম সেগুলো মনে না রাখলেও হবে, কিন্তু কোণের ক্ষেত্রে আমাদের এবার এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি, এটা কিন্তু আমাদের সিলেবাসে প্রচন্ড ইম্পর্টেন্ট। কোণ এখান থেকেই কোশ্চিন আছে, বারবার করে বলছি, বাকি জায়গা থেকে কোশ্চিন আসে না, তাও বলে দিলাম, যাও আসেই না প্রায়, এখান থেকেই আসে। তো x1 y1 z1 যদি তার একটা পয়েন্ট অফ কন্টাক্ট হয় তাহলে গোটা কোণের একটা ট্যানজেন্ট প্লেন x1 y1 z1 পয়েন্টে বের করে নিয়েছে, বের করার পর সেটাকে কম্পেয়ার করে নিয়েছে। আচ্ছা, বের করার স্টাইলটা দেখো, AHG AX1 AHG হয় না, ও AHG HBF, এটা ভুল আছে কি, এটা কি বইয়ে ভুল আছে? আমার মনে হয় এটা বইয়ে ভুল আছে, এটা H হবে, দেখো তো হিসাব করে। কারেক্ট, বইয়ে ভুল আছে তো, এটা বইয়ে ঠিক করে নেবে, ঠিক আছে। AXX1 এখানে কিন্তু HXY1 হবে, এই যে এটাকে ভেঙেছে, এটাকে ভেঙেছে, এটাকে ভাঙলে কি হবে, H ইন্টু XY1 প্লাস বলো YX1। তো এখান থেকে এই পার্টটা নিয়েছে HY1 ইন্টু X, এই যে HY1 ইন্টু X, বই এটা ভুল করেছে, ঠিক আছে। যাই হোক, তো তাই কথা দেখো, AHG, A এর সাথে X1, H এর সাথে Y1, G এর সাথে Z1 ইন্টু X, তারপরে HBF আবার X1 Y1 Z1 গুণ হয়ে গেছে GFC, এরকম। তার সাথে যদি সেটাকে যদি আমি বলি যে এই যে ট্যানজেন্ট প্লেনটা বেরোলো সেটা দেওয়া আছে হচ্ছে LX প্লাস MY প্লাস NZ ইকুয়াল টু 0, তার সাথে সমান। আরেকটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যেহেতু কোণটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, তার মানে কোণে এক্স নেই, কোণে ওয়াই নেই, কোণে জেড নেই, কোণে কনস্ট্যান্ট নেই, তাহলে তার ট্যানজেন্ট প্লেনেও দেখবে কোনোদিন কনস্ট্যান্ট পার্টটা থাকবে না। তাহলে ট্যানজেন্ট প্লেনটা সবসময় কোথা দিয়ে যাবে, অরিজিন দিয়ে যাবে, তার ভার্টেক্স দিয়ে যাবে। সেই জন্য দেখো ট্যানজেন্ট প্লেনটা দেখো, এই যে এখানে আগের ট্যানজেন্ট প্লেনটা দেখো, বড়টা যেটা, এই যে বড়টা, সেটাও দেখো কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, কনস্ট্যান্ট পার্ট না থাকার ফলে সেটাও কি হবে, অরিজিন দিয়ে যাচ্ছে। এই কারণে না যে ট্যানজেন্ট প্লেন সেখানে পি ধরেনি, কেন পি ধরেনি, কারণ পিটা ধরলে সেটা অরিজিন দিয়ে যেত না। এবার যদি কম্পেয়ার করি তাহলে কি আসবে, পরের পাতাতে আমি যাচ্ছি, পরের পাতাতে দেখো কি আসবে। এই পাতাতে আমি বলে দিতে চাইছি, এই পাতাতে যদি আমি কম্পেয়ার করি তাহলে এক্স এর কোফিশিয়েন্ট বলো তাড়াতাড়ি, x1 প্লাস hy1 তারপর প্লাস gz1, এটা হচ্ছে x এর কোফিশিয়েন্ট, আর এখানে হচ্ছে x এর কোফিশিয়েন্ট কত বাই l, এই যে, তারপরে ইকুয়াল টু, বুঝতে পারা গেছে, পারবে করতে? তো বইয়ে দেখো পরের পেজে কি করে দিয়েছে, এই যে কম্পেয়ার করেছে, বইয়ে আমি দেখাচ্ছি, ax1 প্লাস hy1 প্লাস gz1 বাই l, ক্লিয়ার। পরেরটা hx1 প্লাস by1 প্লাস fz1 বাই m, তারপরেরটা gx1 প্লাস fy1 প্লাস cz1 বাই n ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k। তাহলে সেখান থেকে দেখো প্রথমটা আর k যদি সমান করি তাহলে একটা ইকুয়েশন পেয়েছে, কি ইকুয়েশন পেয়েছে, যে 1 আর k, তাহলে ax1 প্লাস hy1 প্লাস gz1 আর ইজ ইকুয়াল টু lk, তো এই দিক থেকে নিয়ে নিচ্ছে, তাহলে kl ইজ ইকুয়াল টু 0। পরেরটা থেকে hx1 প্লাস by1 প্লাস fz1 ইজ ইকুয়াল টু mk বা km, kmটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছে মাইনাস। পরেরটা gx1 প্লাস fy1 প্লাস cz1 মাইনাস nk বা kn নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর একটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে x1 y1 z1 যেটা পয়েন্ট অফ কন্টাক্ট, সেই পয়েন্ট অফ কন্টাক্টটা বলছে কার উপর লাই করছে, প্লেনটার উপর লাই করছে। পয়েন্ট অফ কন্টাক্ট কোণের উপর তো লাই করেই, তার পাশাপাশি প্লেনটার উপরও লাই করছে। প্লেনের উপর লাই করা মানে প্লেনটাকে স্যাটিসফাই করবে lx1 প্লাস my1 প্লাস nz1 ইকুয়াল টু 0। চারখানা ইকুয়েশন, এই যে 1 2 3 4, এই চারখানা ইকুয়েশন যদি আমি নিই, খুব ভালো করে যদি লক্ষ্য করো, এই চারখানা ইকুয়েশন থেকে আমরা x1 এর কোফিশিয়েন্ট, y1 এর কোফিশিয়েন্ট, z1 এর কোফিশিয়েন্ট আর k এর কোফিশিয়েন্ট যদি কম্পেয়ার করি, কার কার কোফিশিয়েন্ট কম্পেয়ার করছি, x1 y1 z1 আর k,
তাদের কোফিশিয়েন্ট যদি কম্পেয়ার করি তাহলে কোফিশিয়েন্ট হবে a, x1 এর কোফিশিয়েন্ট হচ্ছে a, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স h g l এরকম ভাবে একটা 4x4 ম্যাট্রিক্স, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 যদি করো, এবারই আমার ভালো করে বুঝতে হবে, এটা ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়, এই যে 4টে রো 4টে কলাম, তাহলে কিউ এর ডিটারমিনেন্ট ভাঙতে পারবে? পারবে ডিটারমিনেন্ট ভাঙতে? হ্যাঁ স্যার ভাঙা যাবে। ভাঙা যাবে 4x4 কোন পদ্ধতিতে ভাঙা যাবে? ল্যাপ্লাস। প্লাস ল্যাপ্লাসে ভাঙবো তো, ভাঙলে বলছে বড় হয়ে যাবে পার পেজ, বড় হবে না? স্যার বড় হবে। বইয়ে দেখো, বইয়ে করে দিয়েছে। তাহলে কারোর যদি মর্জি হয়, সকালবেলা থেকে অনেকে রোজা টোজা করে আছো, খাওয়া দাওয়া করছো না, হঠাৎ করে ইচ্ছে হলো না খেয়ে যে আমি কাজ নেই কাম নেই, খাওয়া দাওয়ারও টাইম বেঁচে যাচ্ছে, আমি ডিটারমিনেন্টটা ভাঙি, ভাঙতেই পারো, ভাঙা শুরু করবে। যদি ভেঙে টেঙে দেখো তো দেখবে বিশাল বড় হয়ে যাচ্ছে। তো বইতে কি করেছে, বইতে একটু চালাকি করেছে, বলছে যেটা বড় হচ্ছে না সেই বড়টাকে ছোট করে দিয়েছে। ছোট করে দিয়েছে মানে যদি ডিটারমিনেন্ট করে দেখো তাহলে দেখবে এল স্কোয়ার আসবে, কিন্তু এল স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে ক্যাপিটাল এ নিয়েছে, ভেবো না যে ক্যাপিটাল এ এত ছোট আসবে। তুমি যদি এই 4x4 ম্যাট্রিক্সটাকে ভাঙো না, বা 4x4 ডিটারমিনেন্টটাকে যদি তুমি ভাঙো, তাহলে দেখবে এল স্কোয়ারের কোফিশিয়েন্ট এত ছোট আসবে না, একটু বড় আসবে। বুঝতে পারো গেছি? যেটাই আসুক তাকে বইয়ে কি ধরেছে? ক্যাপিটাল এ। তারপরে এম স্কোয়ারের কোফিশিয়েন্ট যাই আসুক সেটাকে ক্যাপিটাল বি, এন স্কোয়ারের কোফিশিয়েন্ট যাই আসুক সেটাকে ক্যাপিটাল সি, বই ধরে নিয়েছে। আর কি আসবে? তাহলে দেখো ভালো করে যদি আমি ডিটারমিনেন্টটা দেখি, তাহলে ডিটারমিনেন্টটা দেখবে যে এল স্কোয়ার, এই যে এল আর এল, এল স্কোয়ার আসবে, এম আর এম, এম স্কোয়ার আসবে, এন আর এন, এন স্কোয়ার আসবে। এই যে আর কি আসবে? আর আসবে এম এন আসবে, আর কি আসবে? এন এল আসবে, আর এল এম আসবে, বাকি আর কিচ্ছু আসবে না। ক্যালকুলেশন করে দেখো বাকি কি আসবে। বাকি বলছি এ বি সি এইচ জি এগুলো আসবে। দেখো এখানে খুব ভালো করে লক্ষ্য করো তাহলে কোন কোন টার্মগুলো নিয়েছে। এখানে নিয়েছে কিন্তু এল স্কোয়ার, তার মানে এল এর টার্ম নিয়েছে, এম স্কোয়ার এম এর টার্ম নিয়েছে, আর এন স্কোয়ার এন এর টার্ম নিয়েছে, আর এল এম মানে এম এন মানে, আর এল এন মানে এল এম এন, এদের টার্ম নিয়েছে। কিন্তু গোটা ডিটারমিনেন্টে কতগুলো টার্ম আছে আর কে কে নেয়নি, তাহলে বাদ গেছে কে কে? বাদ গেছে হচ্ছে এ, এইচ, জি, তাই তো, বি, এফ, সি, এরা বাদ গেছে। তাহলে এই যে কোফিশিয়েন্ট গুলো যেগুলো বাদ গেছে, সেই বাদগুলো কার মধ্যে ঢুকিয়েছে? যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এই যে এগুলো যে লিখেছে ক্যাপিটাল সি, এগুলো কিন্তু সব কার ফাংশন হবে? এগুলো সব হচ্ছে এরই ফাংশন হবে, এ, এইচ, জি, বি, এফ, সি। তো বইয়ে ডিরেক্ট করে দিয়েছে, তোমাদেরও কাজ হচ্ছে ডিরেক্ট মুখস্থ করা। তো যারা মুখস্থ করতে পারবে না তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কিন্তু আশা করি এমন একটা ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন যেটা মুখস্থ করা খুব একটা কঠিন হবে না। তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি ভাঙি তাহলে এটা পাওয়া যাবে, এটাই হচ্ছে একটা কন্ডিশন। এবার অনেকে কোশ্চেন করতে পারো সেই কন্ডিশনটা মুখস্থ করলাম, সবই ভালো কথা, কিন্তু ক্যাপিটাল এর মানটা কত সেটা তো বলে দেয়নি। বলে দিয়েছে, কি বলে দিয়েছে? বলছে নেক্সট লাইনে ক্যাপিটাল এর মান হচ্ছে, ক্যাপিটাল এ এর মানটা বেরোবে হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, আরো আছে ক্যাপিটাল এফ, ক্যাপিটাল জি, ক্যাপিটাল এইচ, এরা হচ্ছে কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস মানে মনে আছে মাইনর আর কোফ্যাক্টরস? আশা করি মনে আছে, ধরবো এখন। কার কোফ্যাক্টরস? অফ স্মল এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল এ, স্মল বির কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল বি, স্মল সির কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল সি, স্মল এফ এর ক্যাপিটাল এফ, স্মল জি এর হচ্ছে ক্যাপিটাল জি, আর স্মল এইচ এর হচ্ছে ক্যাপিটাল এইচ। তারা কোফ্যাক্টর। কোন কোফ্যাক্টর? কোন ডিটারমিনেন্ট? এই যে ডিটারমিনেন্ট ডেল্টা এ, এইচ জি, এইচ বি এর জিএফসি। তাহলে কে বলতে পারে এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্মল এ, এই যে স্মল এ এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে স্মল এর কোফ্যাক্টর কে বলতে পারে? বলো ক্যাপিটাল এ কত হবে, তাহলে স্মল এর কোফ্যাক্টর কত হবে? BC minus F কোফ্যাক্টর কি করে বের করতে হয়? কোফ্যাক্টর, এফ হ্যাঁ, বিসি, ওই রো কলাম বাদ দিতে হবে, মানে যার বাদ করবো তার রো কলামটাকে বোর্ডটা বাদ দিয়ে বাকিগুলোকে নিতে হবে। ঠিক আছে শ্রাবন্তীর কথা দিয়ে শোনা, ঠিক আছে ওই পজিশনে প্লাস থাকলে ওটাকে প্লাস বসাতে হবে। ঠিক আছে বুঝে গেছি শ্রাবন্তী, একবারে কারেক্ট বলছো। তাহলে এ মানে হচ্ছে বিসি মাইনাস কত? এফ স্কোয়ার, স্কয়ার। কারেক্ট।
আর -1 হোল টু দি পাওয়ার করতে হয় না? কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য কি পারভেজ? কোফ্যাক্টর আর মাইনর হ্যাঁ স্যার কি পার্থক্য? মাইনর যদি আমি বলতাম মাইনর বের করো এর, তাহলে কি হতো? আমি যদি বলি এর মাইনর বের করো কি হবে? যা, কেউ বলতে পারছো না? এর মাইনর কে বলতে পারে? মাইনর কাকে বলে? কেমনই একটা হয়ে যাচ্ছে দিন দিন তোমরা। কি মাইক কাজ করছে না, নেট কাজ করছে না, না বলতে পারছো না? আমি তো বুঝতে পারছি না। A11 A12 A13 এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্সের ফার্স্ট রো। A21 A22 A23 সেকেন্ড রো, A31 32 33। বলো তাহলে পারভেজ। স্যার এর মাইনর কিভাবে বলবো স্যার, মানে মাইনর তো অনেকগুলো হবে, একটা আমি চারটে তোকে চারটে করে বললাম নিয়ে তো হয়। M11 বের করো। আমি যেটা আবার কোশ্চেন করছি সেটা বলো। M11 এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলো এবার। M11 তাহলে A11 আর A12 A23 আর A32 এই চারটেই তো নিতে হবে স্যার। তার মানে ডিটারমিনেন্ট অফ অফ A11 হ্যাঁ A11 তো বাদ চলে যাবে, M11 নিয়ে ও নাও। আচ্ছা ক্যাপিটাল তাহলে ওটা রো আর কলামটা বাদ চলে যাবে, তাহলে কত হবে? A22 A13 A23 না A23 A32 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 আর A33 বুঝেছি স্যার, এটা ল্যাপ্লাসের ওই যে স্যার মাইনর ভুলে গেলাম। ল্যাপ্লাসের না, 11 থেকে করেছো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ল্যাপ্লাসে তো অবশ্যই লাগে। হ্যাঁ স্যার 11 এর স্যার, তো ওটা মাইনর তো হয়ে বাদ দেয় স্যার। 11 এর জিনিস হচ্ছে তোমাদের কাজ ভুলে যাওয়া উচিত, তাই তো? মানে সব ভুলে গেলে, এটা হচ্ছে ধর্ম। না স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পড়ে নিতে হবে ম্যাট্রিক্স M11 এটা হচ্ছে মাইনর। আর আমি যদি বলি কোফ্যাক্টর, তাকে লেখা হয় A দিয়ে, A11। মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে কোফ্যাক্টর মানে -1 হোল টু দি পাওয়ার, যেই এলিমেন্টের কোফ্যাক্টর, কোন এলিমেন্টটা 1 পজিশনের এলিমেন্টটা নিয়েছি, এই জন্য 1 দিয়েছি। 1 পজিশনে মানে কত নম্বর রো আর কত নম্বর কলাম, 1 + 1 ইনটু তার মাইনর, এটা হচ্ছে কোফ্যাক্টর। এটা কি কেউ জানো না? সবাই তো এইচএসে অনেক অনেক পেয়েছো, 90 এর ঘর দিয়ে সবাই পেয়েছো বেশিরভাগই। এটা জানো কি যে কোফ্যাক্টর মানে -1 হোল টু দি পাওয়ার রো প্লাস কলাম ইনটু মাইনর। কোফ্যাক্টর ইজ ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার রো প্লাস কলাম ইনটু মাইনর। এটা কি জানা আছে সবার? তাহলে A12 তার ক্ষেত্রে তাহলে কোফ্যাক্টর কি হবে জানো? A12 ক্যাপিটাল A12 তার ক্ষেত্রে কোফ্যাক্টর হবে -1 হোল টু দি পাওয়ার 1 নম্বর রো কত পজিশনে আছে দেখে নিতে হবে, আর 2 নম্বর কলাম 1+2 1+2 ইনটু m ইনটু মাইনর 1 2। তাহলে মাইনর কি করে বের করতে হয়? মাইনর হচ্ছে পাতি কেটে দিবে যেটা বেঁচে থাকবে তার ডিটারমিনেন্ট। আর কোফ্যাক্টর কি, তার সাথে পজিটিভ না নেগেটিভ সেটা বের করতে হবে। আমরা যে ডিটারমিনেন্ট করি, এই যে ধরো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করবো, তাহলে আমরা কি করে করি ডিটারমিনেন্ট? এগুলো জানো না সব? করনি? A11 A12 এটা একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো A13 এরকম ভাবে একটা ম্যাট্রিক্স নিলাম। কাউকে বললাম যে এর ডিটারমিনেন্ট বের করো, কি করে বের করতে হয় ডিটারমিনেন্ট? তোমাদের আগে এগুলোই ক্লাস নিতে হবে, তারপরে মনে হচ্ছে অন্য কিছু। A22 A23 ঠিক আছে, A31 A32 এই জিনিসগুলো জানা খুব প্রয়োজন। সিনিয়র হয়ে গেছে, এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, এরপর থার্ড ইয়ারে উঠবে, তো এগুলো যদি না জানো তাহলে খুব সমস্যা। কাউকে বললাম একবারে পাতি জিনিসই কম জানো তোমরা, দেখেছি মানে বেশিরভাগ জিনিস জেনে যাচ্ছ, তো সিনিয়র হয়ে যাচ্ছ, অনেক উঁচু ক্লাসের থিওরি জেনে যাচ্ছ, কিন্তু সিম্পল জিনিস ভুলে যাচ্ছ। কাউকে যদি বলি ডিটারমিনেন্ট বের করো, কে বলতে পারে? A11 ইনটু বলো, কে বলতে পারে ডিটারমিনেন্ট? কেউ একদিন মাইক অন করে বলো। রাহমাত বলবে, বলো। A11 এর কোফ্যাক্টরটা দেবো, তারপর A11 ইনটু নরমালি কত হয়? A22 ইনটু A33 A33 মাইনাস -A23 ইনটু A32 A22 ইনটু A33 ঠিক বলেছে, মাইনাস A
32 into a23 তো এইটা মানে আবার কি বলতে পারি বলছিলে একটু আগে বলো এটা মানে হচ্ছে আর কিছুই না a1 এর মাই এই ফ্যাক্টর স্যার কোফ্যাক্টর এটা মানে হচ্ছে a11 into তার কোফ্যাক্টর ক্যাপিটাল a11 তারপরে কি হয় তারপরে দেখবে a12 কিন্তু যখন আমরা শুরু করি তারপরে তখন দেখবে যে আমরা উল্টো ভাবে শুরু করি মনে আছে উল্টো ভাবে শুরু করি a12 দেওয়ার পর প্লাস a12 ইনটু উল্টো ভাবে শুরু করা মানে কোনটা নিয়ে a31 ইনটু 23 নিই কেন নিই জানো কারণ তার কোফ্যাক্টর নেগেটিভ চলে আসে বলে কেন তার কোফ্যাক্টর নেগেটিভ আসে কারণ 1 2 পজিশন মানে -1 হোল টু দি পাওয়ারটা 3 হয়ে 1 প্লাস 2 তার মানে 3 হয়ে যায় নেগেটিভ সেই কারণে তার মানে একটা ডিটারমিনেন্ট মানে আর কিছুই না প্রথম এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর প্লাস সেকেন্ড এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর প্লাস থার্ড এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর তো আমরা ছোটবেলা থেকে এরকম ভাবেই শিখে এসেছি কিন্তু ছোটবেলা থেকে আমি জানি না তোমাদেরকে এইভাবেও কেউ শিখিয়েছে কিনা আমি কিন্তু এইভাবেও তার ডিটারমিনেন্ট বের করতে পারি এটাও পদ্ধতি আছে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর কেউ করে দেখো সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর করে দেখো এইভাবেও ডিটারমিনেন্ট বেরোয় অসুবিধা নেই 2 2 থার্ড রো এর সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট a23 ইনটু তার কোফ্যাক্টর এটাও একই এইভাবেও করতে পারি বা কেউ এরকম ভাবে করতে পারো থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট a31 ইনটু তার কোফ্যাক্টর থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট a32 ইনটু তার কোফ্যাক্টর থার্ড রো এর থার্ড এলিমেন্ট a33 ইনটু কোফ্যাক্টর আবার অনেকে এরকম ভাবে করতে পারো ফার্স্ট কলামের প্রথম এলিমেন্ট a11 ইনটু তার কোফ্যাক্টর ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট a21 ইনটু তার কোফ্যাক্টর তাহলে এরকম অনেক রকম ভাবে ডিটারমিনেন্ট বের করা যায় আমাদের একটা সে কোনো পদ্ধতি মেইনটেইন করতে হয় তো আমরা সবসময় শুরু করি প্রথমটা দিয়ে তো কেউ যদি দ্বিতীয়টা দিয়ে শুরু করে তারও কোনো ভুল নেই তাহলে এইবার যদি আমি কাউকে বলি যে এই যে ডিটারমিনেন্টটা দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে ডিটারমিনেন্টটা দিল সেই ডিটারমিনেন্টটা যেটা আমরা পেয়ে গেছি সেই ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্মল এ মানে 1 1 পজিশন তার কোফ্যাক্টর কত তাহলে 1 1 পজিশন মানে স্মল এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল এ কত হবে -1 হোল টু দি পাওয়ার পজিশন দেখো স্মল এর পজিশন কত 1 1 পজিশন 1 1 মানে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু বি যেটা এটা বাদ চলে যাবে যেটা হচ্ছে ওই রো আর ওই কলামটা বি এফ এফ সি তাহলে বলো কত হচ্ছে বিসি মাইনাস এফ স্কয়ার তাহলে ক্যাপিটাল এ মানে কিন্তু বিসি মাইনাস এফ স্কয়ার এটা যদি মুখস্থ করতে হয় এটা মুখস্থ করে নিতে হবে ক্যাপিটাল বি কত হবে কে বলতে পারে স্মল বি এর কোফ্যাক্টর কে বলতে পারে স্মল বি আগে বলো স্মল বিটা কোন পজিশনে আছে 2 2 মানে -1 এর পাওয়ার 2 প্লাস 2 4 ইনটু তার মাইনর বলো মাইনর হচ্ছে এ AC minus D square. AC minus D square. AC minus G square কারেক্ট ঠিক আছে তাহলে এরকম ভাবে আমরা সবার বের করতে পারবো আমরা এরকম ভাবে প্রত্যেকটা তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল তাহলে কে কে থাকছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল এফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এইচ এরা হচ্ছে 6টা তাহলে এই 6টা এলিমেন্টকে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে তো এগুলো কিন্তু অনেক বড় এগুলো মানে কি এগুলো মানে হচ্ছে স্মল এর কোফ্যাক্টর এই ডিটারমিনেন্ট স্মল বির কোফ্যাক্টর এই ডিটারমিনেন্ট তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন তাহলে তোমাদের কাজ হচ্ছে এই কন্ডিশনটা মুখস্থ করে নেওয়া এবং ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি সেটা মুখস্থ করে নেওয়া তাহলে কি পড়ালাম এতক্ষণে পড়ালাম যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p এটা হচ্ছে একটা প্লেন সেই প্লেনটা একটা কোণ যার ভার্টেক্স অরিজিন তার মানে একবারে হোমোজিনিয়াস ফর্ম তার ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন কি এই যে এইটা এবার তাহলে আমরা ট্যানজেন্ট যেরকম ভাবে বের করলাম নরমাল বের করব লেট একটা কার্ভ দেওয়া আছে ধরো ax² যে কোনো একটা কার্ভ দিলাম সেন্ট্রাল কনিকয়েড বলা হয় এটাকে কেন সেন্ট্রাল কনিকয়েড কি সেগুলো আমি সব ডিটেইলসে এর পরে আমি আলোচনা করে দিব ax² + by² + cz² এটা একটা কার্ভ তো বললাম যে এর একটা ট্যানজেন্ট বের করো তাহলে ট্যানজেন্ট বের করতে গেলে কি করতে হবে কোন একটা পয়েন্ট দরকার ধরো at x1 y1 z1 এই পয়েন্টে বললাম ট্যানজেন্ট বের করো ঠিক আছে তাহলে ট্যানজেন্ট এটা হচ্ছে একটু লিখে ফেলি ট্যানজেন্ট কি বের করতে বললাম ট্যানজেন্ট at x1 y1 z1 তাহলে কি হবে ইজ বলো ax x1 plus
BYY1 প্লাস CJZ1, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু 1। এইবার আমি বললাম নর্মাল বের করতে, এটা কিন্তু ট্যানজেন্ট বেরিয়েছে। তাহলে নর্মাল কি হয় সবসময়, ধরো এটা ট্যানজেন্ট, ট্যানজেন্টটা কি বেরিয়েছে, এটা প্লেন, তাহলে নর্মাল কি হবে, ট্যানজেন্টের সঙ্গে নর্মাল, এটা ধরো ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, দাগ দাগ দিয়ে দিলাম। যাও, নর্মাল কি হবে, ট্যানজেন্টের সঙ্গে যেই পয়েন্ট, ধরো এই পয়েন্টটাতে আমি একটা ট্যানজেন্ট বের করছি, এটা ধরো x1 y1 z1 পয়েন্ট, এই পয়েন্টটা গোল করে দিলাম কালো করে। তাহলে এই পয়েন্টটা যদি x1 y1 z1 হয়, তাহলে নর্মাল কি হবে, তার সাথে পারপেন্ডিকুলার, কিন্তু কোন পয়েন্ট দিয়ে যাবে, x1 y1 z1 দিয়ে যাবে। এবার আমাকে বলো ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ট্যানজেন্ট প্লেনটা ভালো করে দেখো, এটা কিন্তু একটা প্লেন, তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলার মানে প্লেনের নর্মাল, তাহলে প্লেনের নর্মালটাই কিন্তু হচ্ছে নর্মাল। এই কারণে কিন্তু নর্মালের নাম নর্মাল হয়েছে, কেন জানো, কারণ ট্যানজেন্ট প্লেনের সাথে নর্মাল কি করে, পারপেন্ডিকুলার করে, পারপেন্ডিকুলার করা মানে তো একটা প্লেনের নর্মাল বলি। তাহলে প্লেনের নর্মাল কি করে বের করবো, প্লেনের নর্মাল কিন্তু একটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, স্ট্রেট লাইনটা অবশ্যই ট্যানজেন্টটা যেই পয়েন্ট দিয়ে যাবে সেই পয়েন্ট দিয়ে, তার মানে x - x1 y - y1 আর z - z1 এই পয়েন্ট দিয়ে যাবে। এবার যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে নর্মালের ডিআরএস কি হবে, তাহলে নর্মালের ডিআরএস হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস কি করে বের করবো বলো, প্লেনটা দেওয়া আছে, তার নর্মালের ডিআরএস কত হবে, কে বলতে পারে? x1 by1 আর cz1 x এর কোফিশিয়েন্ট ax1, y এর কোফিশিয়েন্ট by1 আর z এর কোফিশিয়েন্ট, তাহলে এটাই হচ্ছে একটা নর্মাল হয়ে গেল। এটা কিছু শেখানোর আছে, কিছু নেই শেখানো, নর্মাল বেরিয়ে গেল। তাহলে নর্মাল বের করতে গেলে সবার আগে ট্যানজেন্ট বের করতে হবে। এটা মনে হয় আমরা 2D এর ক্ষেত্রেও এই একই জিনিস করেছি, আমি কিন্তু বলেছি কোন সময় উইদাউট নর্মাল, উইদাউট ট্যানজেন্ট উই কান্ট ফাইন্ড নর্মাল। এমনি হ্যাঁ মুখস্থ করে নিতে পারো ফর্মুলা, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু নর্মাল বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সবার আগে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন বেরিয়ে গেলে নর্মাল বেরিয়ে যাবে। এবার নর্মাল আমি যে কোনো অঙ্ক দিই, কি করে নর্মাল, কত কোন পয়েন্টে নর্মাল, ইজিলি বেরিয়ে যাবে, সেই পয়েন্টটাকে ট্যানজেন্ট, ট্যানজেন্টের উপর নর্মাল, বুঝাতে পারলাম, ক্লিয়ার? ধরো এবার সবার জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার বলছি নরমালটা কি প্লেন হবে না, শুধু মানে একটা স্ট্রেট লাইন হবে শুধু? নরমালটা লাইন হয়, নরমালটা না লাইন, আচ্ছা ঠিক আছে। বলে নরমাল লাইন, নরমালটাকে আর প্লেন ধরে না, নরমালটাকে লাইন ধরে, ঠিক আছে? ট্যানজেন্টটা প্লেন হয়ে যেতে পারে অনেক সময়, অনেক কার্ভের ক্ষেত্রে 3D তে ট্যানজেন্টটা প্লেন হয়, কিন্তু নরমালটা প্লেন ধরার প্রয়োজনীয়তা নেই। নরমালটাকে সবসময় কি বলে, নরমাল লাইন, বুঝতে পারলাম? নরমালটা তখন লাইন, নরমালটা প্লেন নেওয়ার কোনো মানে যুক্তিকতা নেই, এই জন্য বলে যে যৌক্তিকতা নেই। আমি ট্যানজেন্টটা কেন প্লেন নিচ্ছি তার যুক্তিকতা আছে, কিন্তু দেখছো যে এখন ট্যানজেন্টটা দেখো একটা গোলক, একটা বলের উপর তুমি একটা লাইনও নিতে পারো, তুমি একটা বলের উপর একটা লাইনও নিতে পারো, আবার বলের উপর কিন্তু একটা প্লেনও নিতে পারো, তার প্লেনটাও কিন্তু সিমিলারলি ট্যানজেন্ট হবে। একটা ধরো লাইন নিলে একটা বলের উপর নিতেই পারো, এটা একটা ট্যানজেন্ট লাইন। আবার কেউ মনে করো আসলে লাইন নেবো না, আমি একটা প্লেন নেবো, প্লেনও নিতে পারো, লাইনটাও যে পয়েন্টে টাচ করবে, প্লেনটাও কি অনেকগুলো লাইনের সমষ্টি দিয়ে তো প্লেন হয়, সেটাও টাচ করবে। কিন্তু এই ক্ষেত্রে ট্যানজেন্ট প্লেনের মানে ক্ষেত্রে নরমালটা সবসময় লাইন হিসেবেই কনসিডার করা, ঠিক আছে? বুঝতে পারলাম? ঠিক আছে। তাহলে কাউকে একটা কার্ভ দিচ্ছি, এই কে করতে পারে, খাতা আছে প্রত্যেকের, 3x² - 5y², সবাই টুকে ভালো, 3x² - 5y² প্লাস 7z², 3x² - 5y² প্লাস 7z² ইকুয়াল টু 30, ঠিক আছে? 30 এর নর্মাল বের করো। কি বের করো এর নর্মাল, এর নর্মালের ইকুয়েশন, নর্মালের ইকুয়েশন মানে নর্মাল লাইনই, ঠিক আছে? কোন পয়েন্টে অ্যাট, স্যার কোন পয়েন্টে? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, শেষ করিনি আমি। অ্যাট 2 3 3, দেখি কে করতে পারে। এই কার্ভের 3x² - 5y² প্লাস 7z² ইকুয়াল টু 30, তার নরমালের ইকুয়েশন 2 3 3 তে, দেখি কে কত তাড়াতাড়ি বের করতে পারে। স্যার লিখেন। লিখবো, হয়ে গেছে, বলো। x - 2/6 x - 2/6, নেক্সট
y minus 3 by minus 15. -15 কাটাকাটি করলে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে 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 বলছে পারবে না, সব থেকে শর্টকাট। কাটাকাটি যাবে কিন্তু 3 দিয়ে। ওটা স্যার y পরে minus তো পরে লাইনে z minus 3 বাই তারপরে কত? তারপর 21. 21। তাহলে একবারে যদি আমি বলি যে লাস্টে বলো ফিনিশিং দাও, তখন স্যার ওটা এ করে কেটে যাবে। আচ্ছা বাকিরা কয়েকজন আমার সাথে কথা বলছো, বাকিরা কথা বলছো না কেন? বাকিরাও কথা বলতে পারো মাইক অন করে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, যার যেটা সমস্যা আমাকে মাইক অন করবে, আমি দেখতে পাচ্ছি যে কে কার মাইক অন হচ্ছে। যখনই কেউ মাইক অন করছে আমি দেখতে পাচ্ছি, তো তার নাম বলতে হবে না, আমি ঠিক বুঝে যাবো কার ওটা। মানে এমনি তো তোমাদের গলা আমার মোটামুটি চেনা জানা হয়ে গেছে, এতদিন ধরে পড়াচ্ছি কার কোনটা গলা। তাছাড়াও কেউ যদি আমাকে মাইক অন করে কোনো সমস্যা থেকে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই জন্য তো অনলাইন পড়াচ্ছি, না হলে তো ইউটিউবে লাইভ করে দিতে পারতাম, লাইভ করে দেখিয়ে দিতাম, যা যা কোশ্চিন তোমরাই জানো তোমরাই বুঝবে, আমাকে কেউ কিছু কোশ্চিন করতে পারতে না। কিন্তু এটা করা মানে এখানে তো অনলাইন হচ্ছে, খালি যে আমরা সামনাসামনি বসিনি, কিন্তু আমরা কোশ্চিন আদান প্রদান করতে পারবো বা আমাদের ভিউ গুলো আমরা আদান প্রদান করতে পারবো। আমি যেরকম পড়াবো তোমরা সেরকম কোশ্চিন করতে পারবে, তার অ্যান্সার আমি দিতে পারবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে নর্মাল বেরিয়ে গেল। আচ্ছা এইবার আমি আরেকটা কোশ্চিন দিচ্ছি, আমি ঠিক আছে আমি টুকিনি বলে এখানে বলছি, এখানেই দিচ্ছি বোর্ডে। একটা স্ফিয়ার 1 0 0 দিয়ে পাস করে, খুব ভালো করে দেখো, একটা স্ফিয়ার যেটা কোন পয়েন্ট দিয়ে পাস করে 1 0 0, আরেকটা পয়েন্ট 0 1 0, আরেকটা পয়েন্ট 0 0 1। স্ফিয়ারের ইকুয়েশন কে বলতে পারে? একটা স্ফিয়ার যেটা 1 0 0 0 1 0 0 0 1 দিয়ে পাস করে। আচ্ছা কোশ্চিনটা লেখো, কোশ্চিনটা লেখো তাহলে। কোশ্চিনটা বলবো, এরকম ভাবে কোশ্চিন লেখো, কোশ্চিন আমি বলছি, ঠিক আছে? কিউ কোশ্চিন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। কোশ্চিনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। Find the equation of the sphere that passes through the points find the equation of the sphere that passes through the points. আচ্ছা 1 নম্বর 1 0 0 পয়েন্ট কমা লিখে দিয়েছি, এটা 0 1 0 সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট 0 0 1। দেখলে কোশ্চেনটা আরেকবার বলছি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্টস 1 0 0 0 1 0 0 0 1। কে বলতে পারে কত হবে? Sir, x square plus y square plus z square minus y x square plus z square minus x minus y minus z equal to 0. একজনও সঠিক নয়, সবাই ভুল। একটা স্ফিয়ার আঁকতে গেলে 4টে পয়েন্ট দরকার হয়, আমি 3টে দিয়েছি, কি করে স্ফিয়ার পেলে? হয় জাদু টাদু, একটা 0 0 0 0 0 0 আরেকটা point origin খুব ভুল ধারণা। আমি যদি বলতাম যে একটা সার্কেল এই 3টে পয়েন্ট দিয়ে পাস করে, তখন তোমাদের কাজ হচ্ছে একটা প্লেন আর একটা স্ফিয়ার ধরে নেওয়া। তখন আমরা কি করতাম, তখন প্লেনটাকে ধরতাম এই 3টে পয়েন্ট দিয়ে, আর স্ফিয়ারটাকে তখন একটা এক্সট্রা পয়েন্ট নিতাম 0 0 0, কারণ মানে এমন ভাবে নিতাম যাতে করে কমন হয়ে যায়। সার্কেল যদি কাউকে বের করতে বলতাম তখন ওটা আমরা করি যে 3টে পয়েন্ট দিয়ে সার্কেল যায়, তখন 3টে পয়েন্ট বলা থাকে, 3টে পয়েন্ট যখনই বলা থাকবে সার্কেল পাবো। কি করে সার্কেল পাবো? এই 3টে পয়েন্টে একটা প্লেন এবং এই 3টে পয়েন্টের সাথে একটা পয়েন্ট কমন যাবে, বিশেষ করে 0 0 0, সেটাকে নিয়ে একটা স্ফিয়ার। কিন্তু এখানে আমি সার্কেল বলিনি বের করতে, আমি বলেছি ডিরেক্ট স্ফিয়ার বের করো। তাহলে কে তোমাদের গ্যারেন্টি দিল যে স্ফিয়ারটা যে এটা এই 3টে পয়েন্ট দিয়ে যায় সেটা 0 0 0 দিয়ে যাবে? যদি না যায়, যদি আমি কোশ্চিনটা বলতাম যে স্ফিয়ারটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে আরেকটা 1 2 3, তাহলে তখন তাহলে হঠাৎ করে 0 0 0 কেন ধরলে? 0 0 0 তখনই ধরবো, কোশ্চিনগুলো খুব ভালো করে দেখো, যখন এটা সার্কেল বলে দেয় তখন কিন্তু আমরা ধরি। অঙ্কগুলো দেখে নিও আগের চ্যাপ্টারে, এগুলো কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস। আমি যখন বলি সার্কেল 3টে পয়েন্ট দিয়ে যাচ্ছে, তখন কোশ্চিনটা হচ্ছে সার্কেল তো 3টে পয়েন্ট দিয়ে যায়, কোশ্চিন কারেক্ট। তাহলে সার্কেল যখন 3টে পয়েন্ট দিয়ে যায়, সার্কেলকে আমি বের করবো হচ্ছে একটা স্ফিয়ার একটা প্লেন, প্লেন 3টে পয়েন্ট দিয়ে বেরিয়ে গেল, স্ফিয়ার কি করবো? স্ফিয়ার তখন একটা এক্সট্রা পয়েন্ট ধার নেবো। কোন পয়েন্টটা ধার নেবো? 0 0 0, যেটা সবথেকে আমাদের সিম্পল হয়। কিন্তু এবার আমি সার্কেলের ইকুয়েশন বের করতে বলিনি, এবার আমি স্ফিয়ারের বলেছি। তাহলে স্ফিয়ার 3টে পয়েন্ট তো যায় না। সবার আগে কোশ্চিনটা হচ্ছে স্যার আপনার কোশ্চিন হয়নি। কেন আমার কোশ্চিন হয়নি? কারণ আপনার কোশ্চিনে ইউনিক স্ফিয়ার পাওয়া যাবে না। কেন ইউনিক স্ফিয়ার পাওয়া যাবে না? কারণ আপনি 4টে পয়েন্ট বলে দেননি।
তো 4টে পয়েন্ট যখনই বলে দেবো না, 3টে পয়েন্ট দিয়ে যদি আমি আঁকি তাহলে ইউনিক স্ফিয়ার বলা যাবে না। আমি যদি কাউকে বলি যে এই পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকো, একটা পয়েন্ট দিয়েছি, এই যে এই পয়েন্টে দিয়ে একটা স্ট্রেট লাইন, তাহলে কেউ বলতে পারবে কোন স্ট্রেট লাইন? কেউ বলতে পারবে স্যার এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে আমি যদি বলি যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো কোন একটা পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট দিয়ে, তো বলতে পারো স্যার আপনার কোশ্চেনটা তাহলে ঠিক হলো না। কেন ঠিক হলো না? কারণ আমরা একটা স্ট্রেট লাইন না, আমরা একাধিক বা একের বেশি বা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন পাবো থ্রু এ পয়েন্ট। এবার যদি আমি কাউকে বলে দিই না দুটো পয়েন্ট দিয়ে, একটা হচ্ছে ওই পয়েন্টটা, একটা এই পয়েন্টটা, তাহলে বলতে হবে হ্যাঁ স্যার আপনি এবার ঠিক বলেছেন, তাহলে এই যে স্ট্রেট লাইনটা এই যে ইউনিক, এটাই পাবো। তাহলে আমি এখানে 3টে পয়েন্ট বলে দিয়েছি আর বলছি স্ফিয়ারের ইকুয়েশন বের করো, সবাই বলতে লেগে গেল x² + y² + z² - x - y - z = 0। তোমরা তো একটা এক্সট্রা পয়েন্ট নিলে, তার মানে তোমরা সঙ্গে অরিজিন নিলে। আমি কোথায় বলেছি যে অরিজিন দিয়ে যাবে? আমি কি বলেছি স্কয়ারটা অরিজিন দিয়ে যাবে? ওই অঙ্কগুলো ডিফারেন্ট, সেখানে সার্কেল থাকে, বারবার করে বোঝো, বুঝাতে পারলাম? তাহলে এখানে কোশ্চিনটা আমি কমপ্লিট করিনি, ইনকমপ্লিট কোশ্চিন। কেন ইনকমপ্লিট? কারণ 3টে পয়েন্ট দিয়ে স্কয়ার একাধিক আঁকা যায়, প্রচুর আঁকা যায়, আমি কোনো ইউনিক পাবোই না। এবার কোশ্চিনটা সলভ মানে লেখো, এন্ড 3টে পয়েন্ট লিখেছো 0 0 1, find the equation of the sphere that passes through the points 1 0 0 0 1 0 0 0 1 and লিখলে and লেখনি কোশ্চিনে? and touches এবং বলছে টাচ করছে, স্ফিয়ারটা টাচ করছে the plane and touches the plane, স্ফিয়ারটা বলছে একটা প্লেনকে টাচ করছে। কোন প্লেনকে টাচ করছে? অন্য একটা প্লেন দিয়ে দিয়েছে 2x + 2y - z = 15। এই হচ্ছে 4টে কন্ডিশন। 4 নম্বর কন্ডিশনটা অন্যভাবে দিয়েছে, কোন একটা পয়েন্ট দিয়ে পাস করায়নি, তার বদলে 3টে পয়েন্ট দিয়ে পাস করিয়েছে। আর 4 নম্বর কন্ডিশনটা কি বলে দিয়েছে? যে স্ফিয়ারটা এমন একটা স্ফিয়ার যেটা এই 3টে পয়েন্ট দিয়ে পাস করে এবং অন্য একটা প্লেনকে ইন্টারসেক্ট করে। ব্যাপারটা কি বুঝেছো? তাহলে 3টে পয়েন্ট দিয়ে পাস করতে গেলে আমাদের প্রবলেম আসবে যখনই আমরা একটা জেনারেল ইকুয়েশন ধরবো না। একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন হচ্ছে x² + y² + z², এরকম ভাবে যখন আমরা একটা জেনারেল ইকুয়েশন ধরবো, + 2ux + 2vy + 2wz + d, তখনই আমাদের সমস্যা কি হবে? সমস্যা হবে এখানে আননোন 4টে u v w d, আর পয়েন্ট আপনি বলে দিয়েছেন 3টে, তাহলে আরেকটা এক্সট্রা দরকার। তো এক্সট্রা আমি পয়েন্ট না বলে কন্ডিশন বলে দিয়েছি। তাহলে প্রথম কাজ হচ্ছে 3টে পয়েন্টকে স্যাটিসফাই করাবে। 3টে পয়েন্ট যদি স্যাটিসফাই করাও তাহলে x এর মান 1, y আর z গুলো 0 0, তাহলে u এর মান বেরিয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? কত দিয়ে আসবে? d দিয়ে আসবে u এর মান, d আর কিছু আসবে না, শুধু d দিয়ে আসবে। v এর মান বেরিয়ে যাবে 0 1 0 বসালে d দিয়ে আসবে, w এর মান বেরিয়ে যাবে d দিয়ে আসবে। এবার এই d এর মানটা জানলেই সব হয়ে যাবে। d এর মানটা কি করে বের করব? এই যে কন্ডিশন বলছে কি হচ্ছে, এইটা এই স্ট্রেট, এই যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে স্ফিয়ারের ট্যানজেন্ট। তাহলে এখনই আমি শেখালাম যে একটা প্লেন স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন কি? এইটা ধরো স্ফিয়ার আর এটা ধরো আমাদের প্লেন, তাহলে প্লেনটা স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন কি? স্ফিয়ারের সেন্টার থেকে, স্ফিয়ারের সেন্টার মানে -u - v - w থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার টানবো, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে তার রেডিয়াসের সঙ্গে সমান, সেখান থেকে d এর কন্ডিশনটা বেরিয়ে যাবে। আর d টা বেরিয়ে যাওয়া মানে সব বেরিয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? এই অঙ্কটা হচ্ছে বাড়ির কাজ, এই অঙ্কটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে বাড়ির কাজ কি দিলাম? একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করো, যে স্ফিয়ারটা হচ্ছে 3টে পয়েন্ট দিয়ে পাস করে 1 0 0 0 1 0 0 0 1 এবং অন্য একটা প্লেন 2x + 2y - z = 15 তাকে টাচ করে। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু আমার চাই, বুঝতে পারা গেছে? আজ এই অবধি থাক, ঠিক আছে? আজকে তোমাদের এই অবধি পড়ালাম।